আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। সবাই আমার প্রাণ প্রিয় ভালোবাসা নিবা। তোমাদের সাথে অনেক অনেক দিন পর ক্লাস শুরু করলাম। আমরা পাইয়া ফিজিক্স সেকেন্ড পেপারের স্থিতরিত অধ্যায়টি আজকে পড়ব। এই স্থিতরিত অধ্যায়টি থেকে প্রতি বছর একটি সিকিউ, 2 থেকে 3টে এমসি কিন্তু প্রতি বছর আসে। তো তোমরা বুঝতে পারতেছো যে এই অধ্যায়টা কতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো ভাইয়া আজকে মূলত ক্লাসটা আমি নিব না, নিব আমাদের নতুন টিচার, যাকে আমরা ফিজিক্সে রাখছি, যাকে আমি বলবো বরিশালের ভিতরে ফিজিক্সে অফলাইনের কিং যাকে বলা হয়, যার নাম শুনলে পোলাপানের শরীরে পশম দাঁড়িয়ে যায়, এরকম একটা অবস্থা। মানে যাকে বলবো, আর ভাইয়ের ক্লাস যখন আমি দেখছি অফলাইনে, তখনই আমি মনে মনে চিন্তা করছি এই ভাইয়াকে আসলে আমি অনলাইনে নিয়ে আসবো, একে দ্বারা আমি পুরা বাংলাদেশ কাঁপাবো। তো যেই কথা সেই কাজ, আমি কিন্তু ভাইয়াকে অনলাইনে নিয়ে আসছি। তোমরা কিন্তু ভাইয়ার এই যে চমৎকার ক্লাসগুলো কিন্তু তোমরা পাবা। অবশ্যই তোমরা লাইভে যুক্ত হও। কে কে লাইভে যুক্ত হচ্ছে ভাইয়াকে একটু জানাই দাও, এবং আজকের ভিডিওটির সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি সব কিছু ঠিকঠাক আছে কিনা ভাইয়াকে একটু জানিয়ে দাও। যারা যুক্ত হওনি তারা অতি দ্রুত সংযোগ আমাদের লাইভ ক্লাসটিতে যুক্ত হয়ে যাও। এবং আজকে ক্লাসটি যেহেতু ফাটাফাটি হতে চলেছে, আর অবশ্যই তোমরা এই ক্লাসটিকে তোমাদের যে প্রোফাইল আছে প্রোফাইলে শেয়ার দিয়ে রাখতে পারো, ওকে। এবং আমি তোমাদের ভাইয়াকে ডাকতেছি, তোমার ভাইয়ের সাথে আমি পরিচয় করাই দেই। যে স্যার একটু এখানে আসেন। আচ্ছা, এই আমাদের ভাইয়া। তো ভাইয়া আমাদের বরিশালে যাকে বলা হয় কি, যার নাম শুনলে আসলে পোলাপান দৌড়ে দৌড়ে আসে। মানে ভাইয়া বেজে মানে জায়গা পাওয়া যায় না, এত পরিমাণ স্টুডেন্ট ভাইয়া, বুঝতেই পারতেছে। যাই হোক, এগুলো আসলে তখনই প্রতিফলিত হবে যখন ক্লাসে দেখবা ভালো কন্টেন্ট, তখন আসলে বুঝতে পারো ভাইয়া আসলে কেমন পড়ায়। তো ভাইয়ের ক্লাসটি করার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। তো ভাইয়ার নাম কাজী রউফ। ভাইয়া খুবই চমৎকার ফিজিক্স পড়ায়। তো ভাইয়া আসলে আমাদের ফিজিক্সটা মানে কেমন ক্লাস আসলে নিবেন, কিভাবে কি পড়াবেন? আজকে আমি ওদের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ফুল কনসেপ্ট ক্লিয়ার করে দেব। আজকে লেকচার প্রথম লেকচারে ক্লাস নেব। আর ফিজিক্সের সেকেন্ড পেপারের দ্বিতীয়তে কোনো রকমের সমস্যা যেন ওরা না ফেস করে সেই দিক খেয়াল রেখে আমি কন্টেন্ট সাজিয়েছি। আজকে এই কন্টেন্ট দেখার পর, শেখানোর পর আমি মনে করি না তাদের আর কোনো সমস্যা হবে। আর একটা বিষয় ভাই, আমরা যে এই কন্টেন্টগুলো দিব, ধরুন আপনি আজকে একটা ক্লাস নিলেন, এবার ক্লাসের ভিতর প্রবলেমগুলো হলো, এই প্রবলেমগুলো আসলে আপনি কি লাইভে শেষ করে দিবেন? লাইভে শেষ করার চেষ্টা করব, যদি না পারি তাহলে পরবর্তীতে ওদেরকে আমি ইনবক্সে মেসেজগুলো সমাধান করে দিয়ে দেব, গ্রুপের মাধ্যমে সমাধান করে দিয়ে দেব। আচ্ছা, তো ভাইয়া কিন্তু তোমাদের কিন্তু পার্সোনাল ভাবে কিন্তু তোমাদের সমস্যাগুলো একবারে বেসিক থেকে পুরো পর্যন্ত সুন্দর করে ক্লিয়ার করে দিবে, ওকে। তো ভাইয়ের ক্লাসটি তোমরা করো এই পর্যন্তই। আর রেজাল ভাইয়ার সাথে যুক্ত থাকো এবং ভাইয়ার চমৎকার ক্লাসটি তোমরা করো। আচ্ছা, আজকে আমরা শিখব সেকেন্ড পেপারের দ্বিতীয় অধ্যায় স্থিরতড়িৎ। স্থিরতড়িতে আজকে লেকচার 1। লেকচার 1। আচ্ছা, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা আসি চার্জ নিয়ে। আচ্ছা, চার্জ মানে কি? পদার্থের মৌলিক কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বলে। পদার্থের মৌলিক কণাসমূহ বলতে এখানে কি কি বোঝানো হয়? পদার্থের মৌলিক কণাসমূহ বলতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে বোঝানো হয়। এই যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এছাড়া আরও কয়েকটা আছে, কিন্তু মৌলিক কণা বলতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনকে বোঝানো হয়। এই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন কণাসমূহের বৈশিষ্ট্যমূলক ধর্মকে বলা হয় চার্জ। ঠিক আছে, একে প্রকাশ করা হয় কিউ দ্বারা। কিউ দ্বারা প্রকাশ করা হয়। কিউ সমান সমান একটা সূত্র আছে, কিউ সমান সমান আই ডিভাইডেড বাই টি। আচ্ছা, আই মানে কি? আই মানে তড়িৎ প্রবাহ, আর টি মানে সময়। তাহলে একক
চার্জের একক তাহলে দাঁড়ায় কি, চার্জের একক দাঁড়ায় তাহলে টি মানে সময়, তড়িৎ প্রবাহের একক হচ্ছে অ্যাম্পিয়ার এ এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি কার চার্জের একক কি দাঁড়ায়, চার্জের একক দাঁড়ায় অ্যাম্পিয়ার সেকেন্ড। কিন্তু বিজ্ঞানী কুলম্ব এটি আবিষ্কার করছেন দেখে একে আমরা কুলম্ব বলি, কুলম্ব। তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যে পদার্থে মৌলিক কণার সময় বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বলে এবং চার্জের একক হচ্ছে কুলম্ব এবং চার্জকে প্রকাশ করা হয় চার্জকে প্রকাশ করা হয় কিউ দ্বারা, আর কিউ সমান হচ্ছে I/T। আচ্ছা, এখন এখান থেকে আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে এক কুলম্ব কাকে বলে, ঠিক কিনা? আমরা একটু এখন সেইটা সম্পর্কে জানবো। এক কুলম্ব কাকে বলে? আমরা এখানে একটু আগে পড়ছিলাম কিউ সমান I/T। যদি আই এর মানও আমরা 1 অ্যাম্পিয়ার ধরি আর সময়ের মানও যদি আমরা 1 সেকেন্ড ধরি, তাহলে 1/1 সমান নামে কি আমার 1। তাহলে তড়িৎ প্রবাহের মান যদি আমরা 1 অ্যাম্পিয়ার ধরি, সময়ের মান যদি 1 সেকেন্ড ধরি, তাহলে 1 কুলম্ব আমরা পাবো, ঠিক কিনা? ঠিক আছে না? তাহলে এইটার সাপেক্ষে আমরা কাকে বলটা দেবো। তাহলে কাকে বলটা দাঁড়ায় কি, কোনো পদার্থের একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে একক সময়, তার মানে 1 সেকেন্ড, যদি 1 অ্যাম্পিয়ার, মানে 1 অ্যাম্পিয়ার বলতে কি আই এর মান কত 1, তাহলে একক সময় 1 সেকেন্ড, এইটাও আমার এসে গেছে, 1 অ্যাম্পিয়ার এইটাও আমার এসে গেছে। তো 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে তাকে 1 কুলম্ব বলে। এখানে আমরা একটু আগে বলছি কিউ সমান সূত্র হচ্ছে I/T। আই এর মানও যদি 1 ধরি এবং টি এর মানও যদি 1 ধরি, তাহলে 1/1 সমান 1 নামে, অর্থাৎ 1 কুলম্ব নামে। তাহলে এখান থেকে আমরা কাকে বলেটা লিখতে পারি, কি লিখতে পারি, যে কোনো পদার্থের একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয় তাকে 1 কুলম্ব বলে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে 5 কুলম্ব কাকে বলে, 5 কুলম্ব কাকে বলে, তাহলে 5 কুলম্ব কাকে বলে যদি আমাদের নির্ণয় করতে হয়, তাহলে সেইটা আমরা কিভাবে নির্ণয় করব? আবার কিউ সমান আমরা সূত্র জানি কি I/T। যদি আই এর মান আমরা 5 ধরি আর টি এর মানও যদি আমরা 5 ধরি, 5 অ্যাম্পিয়ার 5 সেকেন্ড, তাহলে আমার হয় কি 5/5 সমান কত নামে 1 নামে। কিন্তু আমাদের কি 1 কুলম্ব কি চাইছে? 1 কুলম্ব তো চাই না। আমাদের উপরেরটা 5 রাখা যাবে, কিন্তু নিচেরটাকে আমরা 5 রাখতে পারবো না। যদি আমরা উপরেরটাকে 5 রাখি, নিচেরটাকে যদি 1 রাখি, অর্থাৎ যদি এইরকম লিখি 5 আর নিচে যদি আমরা 1 রাখি, তাহলে আমার নামে কিন্তু 5 কুলম্ব। তাহলে আমরা এখান থেকে কাকে বলে এটা তাহলে কি বলতে পারি, এখান থেকে আমরা কাকে বলে এটা তাহলে কি বলতে পারি, যে কোনো পদার্থের একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডই রাখবো, কারণ এখানে আমরা টি এর মান 1 সেকেন্ডই কিন্তু ধরছিলাম। তাহলে 1 সেকেন্ড সময় যদি 1 অ্যাম্পিয়ারের জায়গায় আমরা এখানে কি লিখবো 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তবে তাকে 5 কুলম্ব বলে, ঠিক কিনা? এইটা আমরা বলতে পারি কিনা? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 5 কুলম্ব কাকে বলতে কি হবে, আই এর মান আমরা রাখবো 5 এবং টি এর মান রাখবো আমরা 1, অর্থাৎ আই এর মান রাখবো 5 অ্যাম্পিয়ার আর টি এর মান রাখবো 1 সেকেন্ড। তাহলে কাকে বলতে হবে কি, কোনো পদার্থের একক প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ড সময় যদি 1 অ্যাম্পিয়ারের জায়গায় আমরা কত বলবো 5 অ্যাম্পিয়ার, 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তাকে আমরা 5 কুলম্ব বলে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা আসি দ্বিতীয়টা হচ্ছে যে এই তো আমরা বললাম যে চার্জ বিভিন্ন রকমের হতে পারে, মৌলিক পদার্থে মৌলিক কণার সময় বৈশিষ্ট্যমূলক ধর্মকে বলা হয় চার্জ। এখন চার্জ কয় ধরনের হতে পারে সেইটা আমাদের জানতে হবে। চার্জ বিভিন্ন রকমের আছে, কিন্তু আকারের উপর ভিত্তি করে বিভিন্ন রকমের চার্জ হতে পারে, কিন্তু তোমাদের বইয়ে সাধারণত 3 ক্যাটাগরি চার্জ সম্পর্কে আলোচনা করা হয়েছে, 3টি আকারের চার্জ সম্পর্কে আলোচনা করা হয়েছে। আকার 3টি কি কি? একটা হচ্ছে বিন্দু চার্জ, একটা হচ্ছে রেখা চার্জ বা একমাত্রিক চার্জ, আর একটা হচ্ছে ক্ষেত্র চার্জ বা চার্জ ঘনত্ব। বিন্দু চার্জ মানে যদি কোনো চার্জ খুবই ক্ষুদ্র হয়, যদি কোনো চার্জ খুবই ক্ষুদ্র যদি চার্জ হয়ে থাকে, তাহলে ওই চার্জটাকে আমরা বলবো বিন্দু চার্জ। বিন্দু চার্জ কাকে বলে কি হবে, যদি কোনো চার্জের মান অতি ক্ষুদ্র হয়, তবে ওই চার্জকে আমরা কি চার্জ বলবো, বিন্দু চার্জ বলবো। একে কি দ্বারা প্রকাশ করা হয়, একে কিউ দ্বারাই প্রকাশ করা হয়। কিন্তু রেখা চার্জ মানে কি, ধরো এই আমার এখানে এই আমরা একটা লাঠি নিলাম, ধরো
এই একটা লাঠি, আচ্ছা এই লাঠির একটা দৈর্ঘ্য আছে, ধরলাম সেই দৈর্ঘ্য এল। এই লাঠির একটা চার্জ আছে, সেই চার্জ ফুল চার্জটাকে আমরা ধরলাম কিউ, চার্জটাকে প্রকাশ করলাম কিউ দ্বারা। তাহলে এই রেখা চার্জ হবে কি, রেখা চার্জকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা। ল্যামডা সমান সমান সূত্র হবে কিউ ডিভাইডেড বাই এল। রেখা চার্জ মানে কি, একটা একক দৈর্ঘ্যের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হবে তাকে বলা হয় রেখা চার্জ। একক দৈর্ঘ্যের মধ্য দিয়ে, একক দৈর্ঘ্যের মধ্য দিয়ে ফুল দৈর্ঘ্য যদি এল দৈর্ঘ্যের ভিতর দিয়ে যদি কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়, এখান থেকে আমরা বলতে পারি একটা ফুল লাঠির দৈর্ঘ্য এল আর তার ভিতরে চার্জের পরিমাণ আমরা ধরছি কি কিউ। তাহলে এল দৈর্ঘ্যের ভিতরে কি পরিমাণ চার্জ আছে, কিউ পরিমাণ চার্জ আছে। তাহলে একক দৈর্ঘ্যের ভিতরে কি পরিমাণ চার্জ থাকবে, কিউ ডিভাইডেড বাই এল পরিমাণ চার্জ থাকবে। এই যে কিউ ডিভাইড বাই এল পরিমাণ যে চার্জ রয়েছে এইটা কি বলা হয় রেখা চার্জ বা একমাত্রিক চার্জ। এটাকে প্রকাশ করা হয় কি দ্বারা, ল্যামডা দ্বারা। ল্যামডা সমান সমান সূত্র কি তাহলে কিউ ডিভাইডেড বাই এল। কাকে বলে দাঁড়াবে কি, একক দৈর্ঘ্যের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে রেখা চার্জ বা একমাত্রিক চার্জ বলে। একে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা। আর একক হবে কি, একক হবে চার্জের একক কি কুলম, এল মানে কি দৈর্ঘ্যের একক কি মিটার, তার মানে একক হবে কুলম পার মিটার। ঠিক আছে, কোনো সমস্যা আছে? আচ্ছা গেল। তারপর আমরা আসি রেখা ক্ষেত্র চার্জ বা চার্জ ঘনত্ব বা দ্বিমাত্রিক চার্জ। আচ্ছা ক্ষেত্র চার্জ বলতে কি বোঝানো হয়, এই একটা বস্তু নিলাম আমরা, আয়তাকার বস্তু নিলাম যার দৈর্ঘ্য এ প্রস্থ বি, এর ভিতরে একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ আছে, ধরলাম এর চার্জের পরিমাণটা হচ্ছে কিউ, কি পরিমাণে চার্জ আছে। তাহলে এইটার একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলে চার্জের পরিমাণ কত, কিউ পরিমাণ চার্জ। তাহলে এই ক্ষেত্র চার্জ কাকে বলে বা চার্জ ঘনত্ব কাকে বলে হবে কি, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয় তাকে বলা হয় ক্ষেত্র চার্জ। এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এর ক্ষেত্রফলের প্রকাশ করলাম আমরা এ দ্বারা, এ সমান সূত্র কি এ বি। তাহলে এ বি এর ভিতর দিয়ে কি পরিমাণ চার্জ প্রবাহিত হয়, কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়, লিখলাম আমরা কিউ পরিমাণ চার্জ প্রবাহিত হয়। কিন্তু একটু আগে আমি বলছি কি ক্ষেত্র চার্জ কাকে বলতে, কি বলছি, একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে যে পরিমাণ চার্জ প্রবাহিত হয়। তাহলে এ মিটার স্কয়ার ক্ষেত্রফলের ভিতরে কিউ পরিমাণ যদি চার্জ থাকে তাহলে 1 মিটার স্কয়ার অর্থাৎ 1 এর ভিতরে কি পরিমাণ চার্জ থাকবে, কিউ ডিভাইডেড বাই এ পরিমাণ চার্জ থাকবে, ঠিক কিনা? ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ক্ষেত্র চার্জ সমান কি হবে, কিউ ডিভাইডেড বাই এ, যেখানে এ বলতে কি বোঝানো হচ্ছে, ক্ষেত্রফলকে বোঝানো হইতেছে। আচ্ছা এই এর পরিবর্তে আমরা লিখতে পারি কি, এই এর পরিবর্তে আমরা লিখতে পারি এ সমান সূত্র কি এ ইনটু বি। তাহলে ক্ষেত্র চার্জ সমান কি হবে, কিউ ডিভাইডেড বাই এ, কিউ ডিভাইডেড বাই এর পরিবর্তে আমরা লিখতে পারি কি এ বি। আচ্ছা ক্ষেত্র চার্জকে প্রকাশ করা হয় সিগমা দ্বারা। তাহলে সিগমা সমান সূত্র কি কিউ ডিভাইডেড বাই এ বি। কিউ এর একক কি কুলম, এ বি এর একক মিটার, বি এর একক মিটার, তার মানে ক্ষেত্রফল একক হয় মিটার স্কয়ার, এই কারণে আমরা ডাইরেক্ট লিখলাম মিটার স্কয়ার। তাহলে এখান থেকে এর এককটা তাহলে হয় কি, এর এককটা হয় কুলম পার মিটার স্কয়ার। তাহলে ক্ষেত্র চার্জ আমরা বুঝলাম কি যে এই একটা বস্তু যার একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে, এই ক্ষেত্রফলকে আমরা প্রকাশ করলাম এ দ্বারা। এ সমান সূত্র কি এ বি। এই যে এ বির ভিতরে কি পরিমাণ চার্জ আছে, ধরলাম এই এ বিটার ভিতরে কিউ পরিমাণ চার্জ আছে। তাহলে এই এর ভিতর ক্ষেত্রফল বিশিষ্ট ক্ষেত্রফলে চার্জ আছে কত, ক্ষেত্রফল চার্জ আছে কিউ পরিমাণ চার্জ, অতএব এক ক্ষেত্রফলে চার্জ আছে কত, কিউ ডিভাইডেড বাই এ। এই যে কিউ ডিভাইড বাই এর মান আমরা নির্ণয় করছি, এটাই হচ্ছে ক্ষেত্র চার্জ বা চার্জ ঘনত্ব। একে প্রকাশ করা হয় কি দ্বারা, সিগমা দ্বারা। সিগমা সমান তাহলে সূত্র কি কিউ ডিভাইডেড বাই এ, বুঝছি কিনা? ঠিক আছে, এখন আমরা আসি আর এককটা হয় কি, একক হয় কুলম পার মিটার স্কয়ার, এটা মাথায় রাখতে হবে। এখন এখানে যদি বস্তুটি তাহলে সিগমা সমান আমরা সূত্র জানি কি, সিগমা সমান সূত্র হচ্ছে কিউ ডিভাইডেড বাই এ। বস্তু যদি আয়তাকার বস্তু হয় তাহলে সিগমা সমান সূত্র হবে কি কিউ ডিভাইডেড বাই এ বি, যেখানে এ হচ্ছে দৈর্ঘ্য, বি হচ্ছে প্রস্থ, ঠিক কিনা?
কিন্তু যদি বস্তু হয় একটা বৃত্ত, সেই ক্ষেত্রে এ সমান সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে এই ক্ষেত্রে সিগমা সমান তাহলে সূত্র হবে কি কিউ ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার। ঠিক আছে কিনা? ঠিক আছে, কারণ ক্ষেত্রফল বিভিন্ন বস্তুর ক্ষেত্রে, বিভিন্ন আকারের বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফল বিভিন্ন রকম হতে পারে। এই কারণে আয়তাকার বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফল এক সূত্র, বৃত্তাকার বস্তুর ক্ষেত্রে ক্ষেত্রফলের আর এক সূত্র। এখন আমরা নেক্সট টপিকে আসি। এই তো গেল আকারের উপর ভিত্তি করে চার্জ বিভিন্ন রকমের হতে পারে, যার ভিতর আমরা পড়ছি বিন্দু চার্জ, রেখা চার্জ, ক্ষেত্র চার্জ। কিন্তু এগুলো বাদেও চার্জ আরো দুই ধরনের হতে পারে। কি কি? সমধর্মী চার্জ, ভিন্নধর্মী চার্জ। সমধর্মী চার্জ মানে কি? ধরো তুমি একটা চার্জ নিছো, প্লাস চার্জ, তার কাছাকাছি যদি তুমি একটা প্লাস চার্জ যদি আনো, ঠিক আছে, তারা পরস্পরকে সবসময় কি করবে? বিকর্ষণ করবে, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে কি করে? আকর্ষণ করে। মানে এই আকর্ষণ এবং বিকর্ষণের উপর ভিত্তি করে চার্জ দুই রকমের হতে পারে, সমধর্মী চার্জ, ভিন্নধর্মী চার্জ। যেখানে সমধর্মী চার্জ সবসময় কি করবে? বিকর্ষণ। বিকর্ষণ। আর বিপরীতধর্মী চার্জ, যেমন এই একটা প্লাস, এই একটা মাইনাস, তারা পরস্পরকে সবসময় কি করবে? আকর্ষণ করবে। এই যে আকর্ষণ করে, এইটা এই কারণে এইটাকে বলা হয় ভিন্নধর্মী। ভিন্নধর্মী চার্জ হয় আকর্ষণধর্মী, আর সমধর্মী চার্জ হয় বিকর্ষণধর্মী। তো এই আকর্ষণ এবং বিকর্ষণের উপর ভিত্তি করে চার্জ দুই রকমের, সমধর্মী চার্জ, ভিন্নধর্মী চার্জ। তাহলে আমরা দুই ক্যাটাগরি চার্জ করছি। আকারের উপর ভিত্তি করে চার্জ করছি তিন রকমের, সাধারণত তিন রকমের। কি কি? বিন্দু চার্জ, রেখা চার্জ আর ক্ষেত্র চার্জ। আর সব আকর্ষণ বিকর্ষণের উপর ভিত্তি করে চার্জ করছি দুই রকমের, সমধর্মী চার্জ এবং ভিন্নধর্মী চার্জ। এখন আমরা আসি যে চার্জের কোয়ান্টায়ন। চার্জের কোয়ান্টায়ন কি? ধরো এই একটা বস্তু, এই বস্তুটা অসংখ্য অণুর সমন্বয়ে গঠিত, ঠিক কিনা? তো যদি এই একটা বস্তুতে অসংখ্য অণু সমন্বয়ে গঠিত হয়, প্রত্যেকটা একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ আছে, তাহলে এই ফুল বস্তুটার একটা নির্দিষ্ট পরিমাণ চার্জ আছে। এখন যদি আমাদের এই ফুল বস্তুর চার্জটা হিসাব করতে হয়, তাহলে প্রত্যেকটা অণুর চার্জের মান আগে বের করতে হবে, তারপর সেগুলো যোগ করে তারপর আমাদের মোট চার্জের পরিমাণটা কি করতে হবে? বের করতে হবে। কিন্তু কোনো এক বিজ্ঞানী তিনি আবিষ্কার করছেন যে চার্জের কোয়ান্টায়ন সম্পর্কে তিনি একটা ব্যাখ্যা দিছিলেন, সাধারণত সম্ভবত ম্যাক্স প্লাঙ্ক বিবৃতিটা দিছিলেন, খেয়াল নেই আমার সেটা। সে কি বলছিলেন? যে কোনো চার্জিত বস্তুর চার্জের পরিমাণ হবে ইলেকট্রনের চার্জের মান এর পূর্ণ সংখ্যার গুণিতক। আচ্ছা, এখানে তিনি কি বলছে? যদি এই বস্তুটা n সংখ্যক পরমাণু সমন্বয়ে গঠিত হয়, তাহলে এই ফুল বস্তুর চার্জের পরিমাণ হবে ওই n এর সাথে ইলেকট্রনের চার্জের গুণ। তাহলে এখন যদি আমরা সেইটা জানতে হয়, তাহলে আগে আমার জানতে হবে ইলেকট্রনের চার্জের মান কত, ঠিক কিনা? তো আগে আমরা সেইটা একটু জানি যে ইলেকট্রনের চার্জের মান কত। ইলেকট্রনের চার্জের মান হচ্ছে -1.6 × 10⁻⁻19 কুলম্ব। প্রোটনের চার্জের মান হচ্ছে 1.6 × 10⁻⁻19 কুলম্ব। দুইটি ক্ষেত্রেই চার্জের মান সেম, কিন্তু একটার ক্ষেত্রে মাইনাস আর একটা ক্ষেত্রে প্লাস, কারণ একটা ঋণাত্মক ধর্মী চার্জ আর একটা ধনাত্মক ধর্মী চার্জ, এই কারণে। আচ্ছা, এখন ঋণাত্মক ধর্মী চার্জ, ধনাত্মক, আর একটা আছে ইলেকট্রন, প্রোটন, আর একটা কি জানি আমরা? নিউটন। নিউটনের চার্জের পরিমাণ হচ্ছে সবসময় 0 কুলম্ব। নিউটনের নিজস্ব কোনো চার্জ নেই, এই কারণে ওইটাকে বলা হয় চার্জ নিরপেক্ষ কণা। এখন যদি আমরা একটু আগের ইটায় আসি, যে কি বলছি আমরা? যে চার্জের কোয়ান্টায়ন আমরা কি বলছি? কোনো চার্জিত বস্তু চার্জের পরিমাণ হবে ইলেকট্রন চার্জের মানের পূর্ণ সংখ্যার গুণিতক। অর্থাৎ এই বস্তুটা যদি n সংখ্যক পরমাণু সমন্বয়ে গঠিত হয়, তাহলে এই বস্তুটা চার্জের পরিমাণ হবে হবে n ইন্টু ইলেকট্রনের চার্জের মান। অর্থাৎ এই বস্তু, যদি আমি একটা বস্তু ধরি, এই একটা বস্তু, এই বস্তুতে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, তাহলে কিউ সমান, আর এই বস্তুটা যদি n সংখ্যক পরমাণু সমন্বয়ে গঠিত হয়ে থাকে, তাহলে কিউ সমান সূত্র হবে n ইন্টু ই, যেখানে ই বলতে কি বোঝানো হইতেছে? ইলেকট্রনের
চার্জকে বোঝানো হইতেছে, যার মান কত, ইলেকট্রনের চার্জ মান E সমান কত 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আচ্ছা, এখানে আমরা মাইনাস সাইনটা এখানে উজ্জ্বল রাখছি কেন, কারণ ঋণাত্মক চার্জ বোঝানোর জন্য মাইনাসটা কাউন্ট করা হয়েছে, কিন্তু এখানে বস্তুটা তো ঋণাত্মক, এই বস্তুটা ঋণাত্মক নাকি ধনাত্মক সেটা তো আমার উদ্দীপকে বললে দেয় না, কোথাও বললে দেওয়া নাই, এই কারণে মাইনাস সাইনটা আমরা এখানে কি রাখছি, উজ্জ্বল রাখছি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, যে কোনো বস্তুর চার্জের পরিমাণ হবে ইলেকট্রনের চার্জের পূর্ণ সংখ্যার গণিতক, পূর্ণ সংখ্যার গণিতক হওয়ার কারণে এন এর মান সবসময় কত হবে 1, 2, 3, ... কথাটা কি বোঝানো হয়েছে? অন্য কোনো সংখ্যা হতে পারবে না, কোনো ভগ্নাংশ সংখ্যা অথবা কোনো দশমিক সংখ্যা হতে পারবে না। আচ্ছা, এখন এর উপর বেস করে আমরা একটা অঙ্ক করব, যে এই যে 1 কুলম্ব চার্জিত বস্তুতে কতটি ইলেকট্রন থাকতে পারে। 1 কুলম্ব চার্জিত বস্তুতে কতটি ইলেকট্রন থাকতে পারে। আচ্ছা, কিউ এর মান কত, এখানে উদ্দীপকে কিউ এর মান কত বলে দিছে 1 কুলম্ব। আচ্ছা, আর আমরা ই এর মান কত জানি, 1.6 × 10⁻⁻19 কুলম্ব। আমাদের উদ্দীপকে কিসের মান নির্ণয় করতে বলছে, আমাদের উদ্দীপকে এন এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সূত্র জানি কি, কিউ সমান এন × ই। তাহলে এখান থেকে এন সমান আমরা কি লিখতে পারি, কিউ / ই। আচ্ছা, কিউ এর মান কত, কিউ এর মান হচ্ছে 1, আর ই এর মান কত 1.6 × 10⁻⁻19। ক্যালকুলেট করলে আমাদের এখানে অ্যান্সারটা বের হয়ে যাবে। ক্যালকুলেটরে যদি আমরা একটু মানটা বসাই, ক্যালকুলেটরের মানটা বসাই, -19 1 ভাগ 2.5 × 10⁻, ক্যালকুলেটর, 2.5 × 10⁻⁻10⁻+15 টি, এতটি ইলেকট্রন। আচ্ছা, তাহলে এতটি ইলেকট্রন, এতটি পরমাণু সংখ্যা, এতটি পরমাণু যদি একটা বস্তুর ভিতরে থাকে তবে তার চার্জের পরিমাণ হবে 1 কুলম্ব। আচ্ছা, আচ্ছা, এখন আমরা আসি আহিতকরণ। আহিতকরণ মানে কি, আহিতকরণ মানে হচ্ছে এই একটা চার্জিত বস্তু, এই চার্জিত বস্তুর সাপেক্ষে যদি অন্য কোনো একটা নিরপেক্ষ বস্তু যদি আমি আনি তাহলে সে চার্জিত হয়ে যেতে পারে। এখন সেটা চার্জিত হতে পারে 3 রকম ভাবে, 1 কাছাকাছি আনার মাধ্যমে হতে পারে, 2 ঘর্ষণ করার মাধ্যমে হতে পারে, 3 যদি সংস্পর্শ ঘটানো হয় তখনও হতে পারে। এই 3 রকমের উপর ভিত্তি করে আমরা আহিতকরণ কয় রকমের হতে পারে, 3 ধরনের, স্পর্শকরণ, আবেশকরণ, আর একটা হচ্ছে ঘর্ষণ। স্পর্শকরণ মানে কি, ধরো এই একটা বস্তু, চার্জিত বস্তু, এই একটা চার্জিত বস্তু, এর পাশাপাশি এটা কি একটা চার্জিত বস্তু, ধরো প্লাস চার্জে চার্জিত একটা বস্তু। এখন এর পাশাপাশি যদি আমি একটা যদি নিরপেক্ষ বস্তু স্পর্শ করিয়ে রাখি, এই একটা নিরপেক্ষ বস্তু স্পর্শ করিয়ে রাখছি, তাহলে কি ঘটবে, তাহলে যে চার্জিত বস্তুটা আছে সেই চার্জিত বস্তুতে চার্জের পরিমাণটা, এর ভিতরে যত সংখ্যক ইলেকট্রন আছে তত সংখ্যক প্রোটন আছে, এই কারণে এইটা হচ্ছে একটা নিরপেক্ষ বস্তু। এখন এইটা শুধুমাত্র চার্জিত বস্তু, প্লাস চার্জে চার্জিত বস্তু, তাহলে কি ঘটবে, মাইনাস চার্জে চার্জিত বস্তু, তাহলে কি ঘটবে, মাইনাস চার্জে চার্জিত বস্তু এখান থেকে মাইনাস চার্জ এর পাশে এখানে এসে এর ঘাটতি কি করবে, পূরণ করবে। ধরো কিছু ঘাটতি পূরণ করার পর এখানে 2টা পরিমাণ প্লাস চার্জ, 3টা পরিমাণ প্লাস চার্জ আছে, এখানে আরো বেশি প্লাস চার্জ ছিল ধরে নিছি, এখানে 3টা পরিমাণ প্লাস চার্জ আছে। কেন, কারণ এই যে নিরপেক্ষ বস্তু থেকে 3টা চার্জ, 3টা ধনাত্মক চার্জ
তিনটা ঋণাত্মক চার্জ সে কি করে নেছে, গ্রহণ করে নেছে। তাহলে এই যে নিরপেক্ষ বস্তুটি ছিল, এই যে নিরপেক্ষ বস্তুটি ছিল তার ভিতরে এখন কি মাইনাস চার্জে কি ঘাটতি পড়ছে না? মাইনাস চার্জে ঘাটতি পড়া মানে কি, এখানে এখন প্লাস চার্জের পরিমাণ বেশি দাঁড়াইছে, মাইনাস চার্জের পরিমাণ কম দাঁড়াইছে। কিভাবে বুঝলাম? কারণ যখন এই জায়গায় ছিল এখানে তার প্লাস চার্জের পরিমাণ যতগুলো ছিল মাইনাস চার্জের পরিমাণও ততগুলোই ছিল, কিন্তু যখন সংস্পর্শ ঘটানো হয়েছে তখন এখান থেকে কিছু মাইনাস চার্জ এই যে চার্জিত বস্তুটা গ্রহণ করে নিয়েছে, যে কারণে তার এখন প্লাস চার্জের পরিমাণ আগে ছিল 6টা, এখন হয়েছে কয়টা? 3টা। তার মানে ওর ভিতর থেকে কয়টা ঋণাত্মক চার্জ সে নিয়েছে? 3টা ঋণাত্মক চার্জ নিয়েছে। এই 3টা ঋণাত্মক চার্জ নেওয়ার কারণে ওর ভিতরে তো যত সংখ্যক প্রোটন ছিল তত সংখ্যক ইলেকট্রন ছিল, অর্থাৎ যত সংখ্যক প্লাস চার্জ ছিল তত সংখ্যক মাইনাস চার্জ ছিল, কিন্তু 3টা মাইনাস চার্জ এখানে আসার কারণে ওর ভিতরে 3টা প্লাস চার্জ এখন ঘাটতি অবস্থায় আসে না, কারণ সে মাইনাস চার্জ আর পাচ্ছে না। তাহলে তার ভিতরে এখন কিসের সৃষ্টি হবে? তাহলে 3টা প্লাস চার্জের সৃষ্টি হবে, তাহলে সেও কিসে রূপান্তরিত হয়ে যাবে? তাহলে প্লাস চার্জে রূপান্তরিত হয়ে যাবে। এইটা হচ্ছে স্পর্শকরণের মাধ্যমে প্লাস বিভিন্ন চার্জে চার্জিত বস্তুতে রূপান্তর করা সম্ভব। এই গেল একটা পদ্ধতি। এখন আসি 2 নম্বর পদ্ধতি, আবেশকরণ পদ্ধতি। আবেশকরণ পদ্ধতি কি হতে পারে? আবেশকরণ পদ্ধতি, আচ্ছা আবেশকরণ পদ্ধতি কি? ধরো এই একটা চার্জিত বস্তু, প্লাস চার্জে চার্জিত বস্তু। এখন এর পাশাপাশি যদি আমি একটা নিরপেক্ষ বস্তু যদি আনি, নিরপেক্ষ বস্তু আনার কারণে এর চার্জে সংস্পর্শে না আসলেও, স্পর্শ না করেও কাছাকাছি আনার কারণে কি ঘটবে? এর মাইনাস চার্জগুলো এই কানায় এসে যাবে আর প্লাস চার্জগুলো এই কানায় এসে যাবে। কেন? কারণ এটা তো নিরপেক্ষ বস্তু ছিল, এর ভিতরে যে কয়টা প্লাস চার্জ ছিল সেই কয়টা মাইনাস চার্জ ছিল, কিন্তু এইটা ফুললি ধনাত্মক চার্জে হওয়ার কারণে এর ঋণাত্মক চার্জগুলো এর কাছাকাছি অবস্থান করবে এবং ধনাত্মক চার্জগুলো এর দূরে অবস্থান করবে। কেন? কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, এই কারণে প্লাস চার্জ যদি সবগুলো এক পাশে থাকে এইটার প্লাস চার্জগুলো আর এক পাশে থাকবে, আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে যেহেতু আকর্ষণ করে এই কারণে এইটার ঋণাত্মক চার্জগুলো এইটার কাছাকাছি অবস্থান করবে। এখন যদি আমরা একটু খেয়াল করি, যদি এখান থেকে যদি আমরা এই ঋণাত্মক চার্জিত বস্তুগুলো বের করে দেই, অর্থাৎ ভূসংযুক্ত করে দেই, তাহলে কি ঘটবে? এই যে নিরপেক্ষ বস্তুতে শুধুমাত্র ঋণাত্মক চার্জগুলো অবস্থান করবে, কোনো ধনাত্মক চার্জ অবস্থান করতে পারবে, ধনাত্মক চার্জ থাকবে না। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, ঠিক আছে ওই মানটা আমার একটু ভুল হয়েছিল, কারণ ক্যালকুলেটর একটু সমস্যা হয়েছিল, আমি একটু আরেকবার একটু মানটা বের করি। 1/1.6 × 10⁻⁻19, তাতে আমার বের হচ্ছে 6.25। হ্যাঁ ঠিক আছে, এটা আমার একটু ভুল হয়েছে, দুঃখিত। 6.25 × 10⁻⁻21 1.6 × 10⁻⁻19 6.25 × 10⁻+18 টি। আচ্ছা এইটা আমার একটু ভুল হয়েছে, কারণ ক্যালকুলেটরে একটু সমস্যা হয়েছিল, যে কারণে আমি একটু আগে খেয়াল করছি যে মানটা আমাদের একটু ভুল হয়েছে। হ্যাঁ একজন সেরে দিয়েছে, কি জানি তার নাম, রনি, ধন্যবাদ রনি। আচ্ছা তো এখানে একটু ভুল হয়েছিল, 6.25 × 10⁻18 হবে। আচ্ছা এখন যদি আমরা একটু এইটা দেখি, এখানে কি করছি আমরা, যে প্লাস চার্জে চার্জিত বস্তু আছে, মাইনাস চার্জে এখানে এই যে নিরপেক্ষ বস্তুটা ফুললি মাইনাস চার্জে রূপান্তরিত হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আবেশকরণ পদ্ধতি তো একটা নিরপেক্ষ বস্তুকে আমরা কি করতে পারি, চার্জে রূপান্তরিত করতে পারি। যেমন এইটাকে আমরা করছি কোন চার্জে, ঋণাত্মক চার্জে চার্জিততে রূপান্তরিত করছি। এখন আমরা আসি রাবিং বা ফিকশন পদ্ধতি। রাবিং বা ফিকশন পদ্ধতি কোনগুলো? ধরো তুমি একটা গ্লাস রড নিছো, গ্লাস রড, গ্লাস রড, তার সাথে তুমি একটা ফুরকে যদি তুমি ঘর্ষণ করো, ধরো এই একটা গ্লাস রড আর এই হচ্ছে একটা ফার, যদি তুমি দুইটাকে ঘর্ষণ করো তাহলে তুমি খেয়াল করবা যে যার ইলেকট্রন আসক্তি বেশি
সে ঋণাত্মক চার্জে রূপান্তরিত হয়ে যাবে, যার ইলেকট্রন আসক্তি কম সে ধনাত্মক চার্জে রূপান্তরিত হয়ে যাবে। এই ফার এবং গ্লাস রডের ভিতরে ফার এর ইলেকট্রন আসক্তি বেশি, ইলেকট্রন আসক্তি বেশি, যে কারণে তোমার ফার ঋণাত্মক চার্জে রূপান্তরিত হবে, এবং গ্লাস রড ধনাত্মক চার্জে রূপান্তরিত হবে। রাবিং পদ্ধতির মাধ্যমে তাহলে আমরা আমরা একটা বস্তুকে চার্জিত ধনাত্মক চার্জে, অন্য একটা বস্তুকে আমরা ঋণাত্মক চার্জে রূপান্তরিত করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে আমাদের জানতে হবে কার ইলেকট্রন আসক্তি বেশি এবং কার ইলেকট্রন আসক্তি বেশি এবং কার ইলেকট্রন আসক্তি কম, এটা আমরা জানতে পারবো। আচ্ছা, যেমন আমরা একটু দেখি যে ইলেকট্রন আসক্তি কাদের বেশি এবং ইলেকট্রন আসক্তি কাদের কম। এই তোমাদের আমি একটা শক দিয়ে দিছি, এই শকে ইবোনাইটে ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি, আর ফার এর ইলেকট্রন আসক্তি এখানে আমি তোমাদের একটা চালিত হওয়ার ক্রম আমি তোমাকে দিয়ে দিছি। এখানে তাহলে একটু ভুল হয়েছে আমার, এখানে একটু ভুল হয়েছে। গ্লাস রডের ক্ষেত্রে ফারের ইলেকট্রন আসক্তি কম, আর গ্লাস রডের ইলেকট্রন আসক্তি বেশি, যে কারণে ফার ধনাত্মক চার্জে রূপান্তরিত হবে এবং গ্লাস রড ঋণাত্মক চার্জে রূপান্তরিত হবে। তাহলে এখান থেকে আমরা একটু বলতে পারি যে, তো এখন যদি আমি একটা শক তোমাকে দিছি, এই শকে তো যদি তুমি খেয়াল করো ধনাত্মক চার্জিত বস্তু হওয়ার ক্রম, ধনাত্মক বস্তু সবচেয়ে বেশি হতে পারবে কে? ফার, আর ইবোনাইট হতে পারবে সবচেয়ে কম। তার মানে ইবোনাইটের ইলেকট্রন আসক্তি কি তাহলে? সবচেয়ে বেশি, আর ফারের ইলেকট্রন আসক্তি তাহলে সবচেয়ে কম। এই কারণে এই ক্রমটা তোমাকে আমি দিছি যে ফারের ইলেকট্রন আসক্তি কম, পশমের ক্ষেত্রে আরো তার চাইতে একটু বেশি, কাচের তার চাইতেও একটু বেশি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এই যে গ্লাস রড মানে কাচ, এই কাচের ইলেকট্রন আসক্তি বেশি আর ফারের ইলেকট্রন আসক্তি কম, যে কারণে কাচ মাইনাস চার্জে রূপান্তরিত হয়েছে আর ফার প্লাস চার্জে রূপান্তরিত হয়েছে। আর এখানে তোমার আমি সেটার উল্টা ক্রমটা দিছি যে ধনাত্মক চার্জে চার্জিত হওয়ার ক্রম, অর্থাৎ ফারের ইলেকট্রন আসক্তি কম হওয়ার কারণে ফার ধনাত্মক চার্জে রূপান্তরিত হবে, আর কাচের ইলেকট্রন আসক্তি বেশি থাকার কারণে কাচ ঋণাত্মক চার্জে রূপান্তরিত হবে। এই একটা ক্রম, এই ক্রমটা তোমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে। যদি তুমি এইটা মুখস্থ করো তাহলে কোনটা তোমার এখান থেকে যে কোনো দুইটা আসুক না কেন, যে কোনটা ধনাত্মক চার্জে রূপান্তরিত হবে, কোনটা ঋণাত্মক চার্জে রূপান্তরিত হবে, তুমি ইনস্ট্যান্ট পেরে যাবে। আচ্ছা, এখন আমরা আসি কুলম্ব বল। কুলম্ব বল কি? দুটি চার্জ, এখানে চার্জ হবে, দুটি চার্জ, না এটা একটু ভুল হয়েছে, দুটি চার্জ সবসময় পরস্পরকে আকর্ষণ অথবা বিকর্ষণ করে। আমরা জানি যে সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ করার ক্ষেত্রে তারা একটা বল উৎপন্ন করতে পারে, এই বলটাকে বলা হয় কুলম্ব বল। আচ্ছা, এইটাই এখানে বলছি যে দুটি চার্জ সবসময় পরস্পরকে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে, এটি যে বলের কারণে হয়ে থাকে সেই বলকে আমরা কি বলছি? কুলম্ব বল বলছি। বিজ্ঞানী কুলম্ব এটি আবিষ্কার করছেন দেখে এই বলটাকে কি বলা হয়? কুলম্ব বল বলা হয়। এই কুলম্ব বল নির্ভর করে তিনটি শর্তের উপর। তিনটি শর্তগুলো কি কি? একটা হচ্ছে চার্জের পরিমাণ, একটা হচ্ছে চার্জের মধ্যবর্তী দূরত্ব, আর একটা হচ্ছে চার্জ দুটির মধ্যবর্তী মাধ্যম। এই তিনটার উপর কুলম্ব বলটি নির্ভর করে। এই তিনটি উপর ভিত্তি করে বিজ্ঞানী কুলম্ব একটি সূত্র আবিষ্কার করছেন, সেইটাকে বলা হয় কুলম্ব সূত্র। এই কুলম্ব সূত্র এখন আমরা পড়ব। কুলম্ব সূত্রে কি বলা হয়েছে? কুলম্ব সূত্রে বলা হয়েছে কোনো একটি নির্দিষ্ট মাধ্যমে দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান চার্জ দুটি গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এটা ব্যস্তানুপাতিক হবে, ব্যস্তানুপাতিক, এবং চার্জ দুটি সংযোগ এবং বল চার্জ দুটি সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। আচ্ছা, এখানে কি বলছে একটু ভাঙ্গাই বলি। ধরো এই একটা চার্জ Q1 বিন্দু চার্জ, আর এই আর একটা চার্জ Q2, মধ্যবর্তী এই দূরত্ব, সেই দূরত্বকে আমরা প্রকাশ করলাম R দ্বারা। ঠিক আছে, তাহলে এই দুইটা চার্জ, ধরো দুইটাই আমরা যে কোনো চার্জ হতে, সমধর্মী চার্জও হতে পারে, ভিন্নধর্মী চার্জও হতে পারে। এই ক্ষেত্রে তাদের ভিতরে যে বলটা ক্রিয়া করবে সেই বলটাকে আমরা F দ্বারা প্রকাশ করলাম।
উদ্দীপকের কুলম্ব সূত্র থেকে আমরা বলতে পারতেছি কি, যে বলছে এখানে দুটি বিন্দু চার্জের মধ্যবর্তী ক্রিয়াশীল আকর্ষণ অথবা বিকর্ষণ বলের মান চার্জ দুটি গুণফলের সমানুপাতিক। তার মানে এখান থেকে বলতে পারি এফ সমানুপাতিক Q1 Q2-র গুণফল, ঠিক কিনা? এটা আমরা বলতে পারি। আবার আমার বলা হয়েছে যে তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক আমরা বলতে পারি কি 1/r²। তাহলে এই দুইটাই তো শর্ত, ঠিক কিনা? এই দুইটাই যদি শর্ত হয়ে থাকে তাহলে এই দুইটা থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি কি এফ সমানুপাতিক Q1 Q2/r²। ঠিক আছে, কিন্তু যদি একটা সমানুপাতিক চিহ্ন উঠাইয়ে যদি ওখানে একটা সমান সমান চিহ্ন আনতে হয় তাহলে ওখানে আমাদের একটা ধ্রুবক সংখ্যা আনতে হবে। এখানে সেই ধ্রুবক সংখ্যা হিসেবে আমরা আনবো সি। তাহলে এফ সমান সমান আমরা কি লিখতে পারি, সি ইন্টু Q1 Q2/r²। এখন কথা হয়েছে তাহলে সিটাকে কি বলা হয়? সিটাকে বলা হয় কুলম্ব ধ্রুবক। সি সমান সমান কুলম্ব ধ্রুবক। এই কুলম্ব ধ্রুবক একটা মান আছে, সেই মানটা হচ্ছে 9 × 10⁹। ঠিক আছে, এখন এর এককটা কি হবে একটু পরে আমি সেই এককটা দেখাচ্ছি, আপাতত আগে একটু মানটা জানিয়ে নাও। আবার এইটাকে আরো একটা দ্বারা প্রকাশ করা হয়, সি সমান সমান 1/4πε0, যেখানে ε0 সমান সমান হচ্ছে তড়িৎ ভেদন যোগ্যতা। এখন আমাদের জানতে হবে এইটার কুলম্ব ধ্রুবকের একক কি, সেইটা আমাদের লিখতে হবে। আর আমাদের জানতে হবে তড়িৎ ভেদন যোগ্যতা কি, সেইটাও আমাদের জানতে হবে। আস্তে আস্তে আমরা দুটাই জানবো। আচ্ছা, আগে আমরা এই পর্যন্ত তো বুঝছি, এখন আসি যে কুলম্ব ধ্রুবক সেইটা কি, কুলম্ব ধ্রুবক এককটা কি সেইটা আমরা একটু জানবো। আচ্ছা, কুলম্ব ধ্রুবক এককটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আচ্ছা, নতুন একটা পেজ নিলাম। এখানে এফ সমান সমান আমরা সূত্র জানি কি, এফ সমান সমান সূত্র হচ্ছে সি Q1 Q2/r²। আচ্ছা, এখান থেকে সি সমান সমান আমরা কি পাই, এফ ইন্টু r²/Q1 Q2। আচ্ছা, Q1 এর একক হচ্ছে কুলম্ব, Q2-র একক হচ্ছে কুলম্ব, তার মানে নিচে কি কুলম্ব স্কোয়ার, ঠিক আছে না? আচ্ছা, উপরে হচ্ছে r², আর মানে দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার, তার মানে মিটার স্কোয়ার হবে। আর এফ, এফ এর একক হচ্ছে নিউটন, তার মানে সি এর একক আমরা কি লিখতে পারি, সি এর একক আমরা কি লিখতে পারি, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। লিখতে পারি কিনা? লিখতে পারি। আচ্ছা, এইটাকে যদি আমরা আর একটু ভাঙি, নিউটন সমান সমান আমরা জানি কি এফ সমান সমান কি এম এ, তাহলে এম এর একক কি কেজি, আর এ এর একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এইটাও আমি এখানে যদি লিখি তাহলে কেজি মিটার আর স্কোয়ার আগে থেকে ছিল, এখান থেকে আরও একটা মিটার আসবে, তার মানে মিটার কিউব পার সেকেন্ড স্কোয়ার পার সি স্কোয়ার। আমরা এটাও লিখতে পারি একক, ঠিক আছে কিনা? এই এককটা কিন্তু টিকে আসে, এই এককটা টিকে আসে, আর উপরে এককটা আমরা সবসময় মানে ইউজ করব। আচ্ছা, এখন মাত্রাটা কি দাঁড়াবে তাহলে? মাত্রাটা হবে কি, আচ্ছা যদি আমরা একটু খেয়াল করি, কিউ সমান সমান আমরা সূত্র জানি কি আই ইন্টু টি। তো কিউ সমান সমান আমরা সূত্র জানি কি আই ইন্টু টি। তো যদি কিউ সমান সমান আই ইন্টু টি হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারি কি কিউ স্কোয়ার সমান সমান কি হবে তাহলে আই স্কোয়ার টি স্কোয়ার। আচ্ছা, আই এর একক কি, আই এর মাত্রা কি, আই এর মাত্রা হচ্ছে আই, তার উপর স্কোয়ার হবে, আর টি এর মাত্রা হচ্ছে বড় হাতের টি, তার উপর স্কোয়ার হবে, ঠিক কিনা? এইটাই দাঁড়ায় কিউ স্কোয়ারের মাত্রা, ঠিক আছে না? এখন যদি আমি এইটার মাত্রা লিখতে চাই তাহলে এইটার মাত্রা আমরা কি লিখবো, তাহলে এইটা যদি, তাহলে কুলম্ব স্কোয়ারের মাত্রা কি, তাহলে কুলম্ব স্কোয়ারের মাত্রা হচ্ছে আই স্কোয়ার টি স্কোয়ার। তাহলে পার কুলম্বের মাত্রা কি হবে, তাহলে পার আই স্কোয়ার আর পার টি স্কোয়ার, ঠিক আছে না? এইটা আমরা লিখতে পারি না তাহলে? তো যদি আমরা এইটা লিখতে পারি যে পার কুলম্বের মাত্রা কি পার আই স্কোয়ার পার টি স্কোয়ার, তাহলে এখন এইটার মাত্রাটা তাহলে আমরা কি লিখতে পারি, মাত্রা, এইটার মাত্রাটা তাহলে আমরা কি লিখতে পারি কেজি, কেজির মাত্রা কি বড় হাতের এম, তারপর এম, এম মানে কি মিটার, মিটারের মাত্রা হচ্ছে এল, তার উপর কি হবে কিউব, তারপর এস এর মাত্রা কি পার বড় হাতের টি, তাহলে টি⁻², আর এখানে সি স্কোয়ার, সি স্কোয়ার পরিবর্তে আমরা কি লিখতে পারি আই স্কোয়ার
পার আই স্কোয়ার পার টি স্কোয়ার পার টি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা মাত্রাটা তাহলে কি দাঁড়াবে আমাদের, এম এল কিউব পার টি টু দি পাওয়ার 4 পার আই স্কোয়ার লিখতে পারি কিনা, লিখতে পারি। তাহলে আমাদের কুলম্ব ধ্রুবকের একক আমরা জানছি, কুলম্ব ধ্রুবকের মাত্রাও আমরা জানছি। এখন আমরা তাহলে এখানে মানটা লিখে দিতে পারি যে কুলম্ব ধ্রুবকের মান 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ঠিক আছে না? এই আমাদের কুলম্ব ধ্রুবক হয়ে গেছে। এখন আমাদের জানতে হবে তড়িৎ ভেদনযোগ্যতা কি, ঠিক কিনা। আচ্ছা আমরা এখন আসি তড়িৎ ভেদনযোগ্যতা কি সেইটা। তড়িৎ ভেদনযোগ্যতা, এই তড়িৎ ভেদনযোগ্যতা কাকে বলে আমি এখানে লিখছি, কিন্তু কাকে বলে বোঝানোর আগে আমাদের একটু আগে জিনিসটা বুঝাই। ধরো এইটা একটা চুম্বক, এইটাও একটা চুম্বক, এইটাও একটা চুম্বক, এইটা একটা চুম্বক, এইটা একটা চুম্বক। যদি অন্য কোনো মাধ্যমে আমি যদি এই অবস্থায় রাখি, তারা পরস্পরকে সবসময় কি করবে, আকর্ষণ করবে। আচ্ছা, কিন্তু যদি এদের ভিতরে আমি এই একটা প্রলেপ যদি রাখি, মানে ধরো এটা একটা বস্তু, এই বস্তুটা যদি তাদের মাঝখানে রাখি, অর্থাৎ এই একটা চুম্বক, এই আর একটা চুম্বক, তাদের ভিতরে যদি আমি এই বস্তুটা রাখি, তারা আগের মতো কি আকর্ষণ করবে? আগে ধরো যে আকর্ষণ করছে 10, ধরো বল একটা নির্দিষ্ট বলে করছে, সেই বলটা হয়েছে 10 নিউটন বলে দুইটা চুম্বক পরস্পরকে আকর্ষণ করছে, ধরতে বলছি, কিন্তু দুইটা চুম্বক পরস্পরকে 10 নিউটন বলে আকর্ষণ করছে। যখন এইটা ছিল না, এখন এইটা থাকার কারণে আগের মতো কি 10 নিউটনের কি আকর্ষণ করবে? কখনো করবে না, কারণ এইটা কি করবে, তার আকর্ষণ বলটাকে কি করে দেবে, কমাই দেবে, ঠিক কি না। তো কমাই দিলে কত হয়েছে, ধরো যে তোমার 6 নিউটন হয়েছে, আগে 10 নিউটন ছিল আর এখন কি হয়েছে, 6 নিউটন হয়েছে। তার মানে দাঁড়াচ্ছে কি, এই যে বস্তুটা যেটা তোমার এখানে তুমি বাধা প্রদান যে করছে, যে বস্তুটা, সে কয় নিউটন বলকে বাধা দিছে, 4 নিউটন বলকে বাধা দিছে। তার মানে দাঁড়াইতেছে এরা পরস্পরকে যে আকর্ষণ করছিল, সেইটা 4 নিউটন এইটাকে ভেদ করে যাইতে পারে নাই, ঠিক কি না। তো এই যে এইটার একটা নির্দিষ্ট ভেদনযোগ্যতা আছে, যে ভেদনযোগ্যতা থাকার কারণে এর ভিতর থেকে 4 নিউটনটা যাইতে পারে নাই। এই যে ভেদনযোগ্যতা থাকার কারণে এই যে ভেদনযোগ্যতা, যার কারণে তোমার একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করছে, একটা চুম্বক আরেকটা চুম্বককে আকর্ষণ করতে পারতেছে না, এই ভেদনযোগ্যতাকে বলা হয় চুম্বকের ভেদনযোগ্যতা। এখন ধরো যদি আমি এখানে একটা চার্জ রাখি, এই জায়গায় যদি একটা চার্জ রাখি, তাহলে এইটা কি আবার এইটার এখন কি নির্দিষ্ট আবার একটা ভেদনযোগ্যতা আছে, যে কারণে এই কুলম্ব বলকে সে বাধা প্রদান করবে। তো এই যে ভেদনযোগ্যতা, যেটা এই কুলম্ব বলটাকে বাধা প্রদান করতে আছে, ওই ভেদনযোগ্যতাকে বলা হয় তড়িৎ ভেদনযোগ্যতা। কথাটাকে আমি বুঝাইতে পারছি কিনা? অর্থাৎ মেইনলি বাংলা কথা যদি আমি বলি, সেটা হবে কি, দুটি চার্জের মধ্যবর্তী যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের মানটাকে যে বাধা প্রদান করবে, সেই বাধা প্রদানটাকে বলা হয় ভেদনযোগ্যতা। অর্থাৎ ভেদ করে যাইতে পারতেছে না, বা ভেদ করতে গেলে ওই বল আগের মতো বলটা সে ক্রিয়া করতে পারতেছে না, ওই বলটাকে আমরা কি বলি, ভেদনযোগ্যতা। তাহলে তার সাপেক্ষে আমরা কাকে বলে, এটা কি দাঁড়ায়, তার সাপেক্ষে কাকে বলে, এটা কি দাঁড়ায়, কোনো মাধ্যমে, এখন নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে ভেদনযোগ্যতা নির্দিষ্ট, যেমন শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা আছে, পানি মাধ্যমে ভেদনযোগ্যতা আছে, এই যে এখন যে বায়ু, কারণ এই দুটি চার্জের ভিতরে তো বায়ু আছে, বায়ুর একটা নির্দিষ্ট কি আছে, ভেদনযোগ্যতা আছে। তাহলে এটা নির্দিষ্ট মাধ্যম ভেদে ভেদনযোগ্যতার মান বিভিন্ন হইতে পারে। এই কারণে বলা হয়েছে কোনো মাধ্যমে তড়িৎ ক্ষেত্র গঠনে যে প্রতিবদ্ধকতার সম্মুখীন, প্রতিবদ্ধকতা মানে কি, যে বাধা সৃষ্টি করতে আছে, যে প্রতিবদ্ধকতার সম্মুখীন হয়, তাকে ওই মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা বলে। একে অ্যাপসারা দ্বারা প্রকাশ করা হয়। প্রকাশ করা হয় কি দ্বারা, অ্যাপসারা দ্বারা, অ্যাপসারা দ্বারা প্রকাশ করা হয়, অ্যাপসারা দ্বারা প্রকাশ করা হয়। এখন কথা হয়েছে, তাহলে এই অ্যাপসারা নটটা কি, তাহলে অ্যাপসারা নটটা হচ্ছে শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা, শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা। এর একটা নির্দিষ্ট মান আছে, এর মান হচ্ছে 8.854 × 10⁻⁻12। এখন কথা হয়েছে, মান তো আমরা পাইছি, ভেদনযোগ্যতার একটা এককও তো আছে, কথা হচ্ছে সেই এককটা কি হতে পারে। একটু আগে আমি তোমাদের দেখাইছিলাম যে সি এর ক্ষেত্রে একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। সি এর পরিবর্তে আমরা একটু আগে এইটাও দেখাইছি, সি সমান সমান হচ্ছে
সি সমান সমান হচ্ছে 1/4πε0। তাহলে এখানে আমরা তাহলে কি লিখতে পারি, এই যে এখানে সি এর পরিবর্তে কি লিখতে পারি, 1/4πε0। এইটার একক হচ্ছে তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, ঠিক কিনা? লিখতে পারি না, কারণ সি মানে হচ্ছে 1/4πε0। তাহলে আমরা বলতে পারি যে 1/4πε0 একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। আচ্ছা, এখন যদি তুমি এখানে খেয়াল করো, 4 একটা ধ্রুবক সংখ্যা যার কোনো একক নেই, পাই ওইটাও একটা ধ্রুবক সংখ্যা তারও কোনো একক নেই, তার মানে কি 1/ε0 এর একক হচ্ছে তাহলে নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার। তাহলে এখান থেকে ε0 এর এককে তাহলে কি দাঁড়ায়, ε0 এর একক দাঁড়ায় যেটা যেটা প্লাস আছে সেটা মাইনাস আছে, যেটা মাইনাস আছে সেটা প্লাস হয়ে যাবে। কেন? কারণ এখানে ε0টা ভাগ আকারে আছে, এই কারণে। কথাটা বুঝাইতে পারছি কিনা? তাহলে এখানে আমরা লিখতে পারি কি, কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। বুঝছি কিনা? তাহলে এখানে আমরা ε0 অথবা এপসারা যাই বলি তার একক কি, ভেদনযোগ্যতার একক কি হবে, একক হবে কি, কুলম স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। পার মিটার স্কোয়ার, ঠিক আছে কিনা? এই পর্যন্ত তো বোঝা হয়েছে মনে হয়, এই পর্যন্ত তো মনে হয় না কোনো অসুবিধা আছে। আচ্ছা, এখন আসি আমরা অন্য মাধ্যমে কুলম সূত্র। আচ্ছা শূন্য, আমরা এই ক্ষেত্রে আমরা একটু আগে যে সূত্রটা পড়ছি এফ সমান 1/4πε0, এফ সমান আমরা পড়ছি কি, সি এফ সমান সি ইন্টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এইটাকে আমরা লিখতে পারি 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখানে তাহলে এই যে এফ এর মানটা যে আমরা নির্ণয় করছি, এটা কোন মাধ্যমের ক্ষেত্রে নির্ণয় করছি, এটা আমরা নির্ণয় করছি শূন্য মাধ্যমের ক্ষেত্রে, কারণ এখানে আমরা এপসারা নট ইউজ করছি। এপসারা নট মানে কি, শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা। তার মানে তড়িৎ বল আমরা যে নির্ণয় করছি সেটা কোন মাধ্যমের ক্ষেত্রে নির্ণয় করছি, শূন্য মাধ্যমে তড়িৎ বল নির্ণয় করছি। তাহলে এখানে এপসারা নটটা হবে কি, তড়িৎ ভেদনযোগ্যতা কিসের, শূন্য মাধ্যমে। আচ্ছা, এখন শূন্য মাধ্যমে তো তাহলে এটাকে আমরা এফ নটও বলতে পারতাম, কারণ যেহেতু এটা শূন্য মাধ্যমে তড়িৎ বল, তার মানে এটাকে আমরা এফ নটও বলতে পারি। আচ্ছা, এখন আসি অন্য মাধ্যমের ক্ষেত্রে। অন্য মাধ্যমের ক্ষেত্রে তড়িৎ বলের সূত্র তাহলে কি হবে, তাহলে এফ নট সমান আমরা বলতে পারি কি, এফ নট সমান আমরা বলতে পারি 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে অন্য মাধ্যম, ধরো পানি মাধ্যমে। আচ্ছা, এটা এফ নট দ্বারা প্রকাশিত, কেন? এটা শূন্য মাধ্যম, এই কারণে শূন্য মাধ্যম। তাহলে পানি মাধ্যমের ক্ষেত্রে এফ ডাব্লিউ দ্বারা প্রকাশ করব, কারণ পানি মাধ্যমে পানি ওয়াটার, এই কারণে এফ ডাব্লিউ লিখতে পারি। এফ ডাব্লিউ সমান তাহলে আমরা লিখবো কি, এফ ডাব্লিউ সমান আমরা লিখবো কি, এফ ডাব্লিউ সমান আমরা লিখবো কি, দুঃখিত একটু সমস্যা মনে হয়েছে, দাঁড়াও, এটা একটু নতুন পেজে আমরা নিই। অন্য মাধ্যমের ক্ষেত্রে অন্য মাধ্যমে। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, এফ নট আগে আমরা একটু শূন্য মাধ্যমের ক্ষেত্রে লিখি। শূন্য মাধ্যমের ক্ষেত্রে 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে কিনা? আর পানি মাধ্যমের ক্ষেত্রে পানি মাধ্যমে তাহলে আমরা কি লিখতে পারি, এফ ডাব্লিউ সমান আমরা কি লিখতে পারি, 1/4πε0 ইজ ইন্টু, আচ্ছা, দুই পানি মাধ্যম শূন্য মাধ্যম, দুই ক্ষেত্রেই কিন্তু দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব অথবা চার্জের মানে কোনো রকমের পরিবর্তন হবে না। তাহলে এইখানে জাস্ট এপসারা নটের জায়গায় এপসারা ডাব্লিউ হবে, কিন্তু Q1 Q2 ডিভাইডেড বাই যে আর স্কোয়ার সেটা কখনো কি হবে না, পরিবর্তন হবে না। কথাটা আমি বুঝাইতে পারছি কিনা? তো এখানে এই দুইটা যদি এখন আমরা এইটাকে 1 নং দিই আর এইটাকে যদি আমরা 2 নং দিই, তাহলে 1/2 সমান তাহলে আমাদের দাঁড়ায় কি, যে এফ নট ডিভাইডেড বাই এফ ডাব্লিউ সমান আমাদের হবে কি,
যদি তুমি দেখো, যদি আমি ভাগ দিই, দাও ভাগ দিলাম 1/4πε0 ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর নিচে 1/4πε0 ইন্টু এপসারা ডাব্লু ইন্টু Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। উভয় পক্ষ থেকে Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার বাদ হয়ে যাবে, উভয় পক্ষ থেকে 4π কি হয়ে যাবে, বাদ হয়ে যাবে। তাহলে এখানে এফ নট ডিভাইডেড বাই এফ ডাব্লু সমান সমান আমাদের দাঁড়াবে কি, উপরে 1/ε0 আর নিচে 1/ε ডাব্লু। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এফ নট ডিভাইডেড বাই এফ ডাব্লু সমান সমান হবে কি, এপসারা ডাব্লু ডিভাইডেড বাই এপসারা নট, বা এফ ডাব্লু ডিভাইডেড বাই এফ নট ইজ ইকুয়াল টু আমাদের হবে কি, এপসারা নট ডিভাইডেড বাই এপসারা ডাব্লু। এই পর্যন্ত বোঝা হয়েছে কি? এইটা কিন্তু একটা সূত্র যে দুইটি তড়িৎ ভেদনযোগ্যতা অনুপাত সবসময় হবে কি, দুটি বলের অনুপাতে, দুটি ভিন্ন মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতার অনুপাত হবে দুটি ভিন্ন মাধ্যমের বলের অনুপাতের সমান। এই যে আমরা অনুপাত বের করছি দুটি ভিন্ন মাধ্যমের তড়িৎ ভেদনযোগ্যতা অনুপাত, এই অনুপাতটাকে বলা হয় তড়িৎ মধ্যমাঙ্ক। আমরা এখন সেইটা একটু পড়ব, যে তড়িৎ মধ্যমাঙ্ক বা আপেক্ষিক ভেদনযোগ্যতা অথবা পরবৈদ্যুতিক ধ্রুবক, এটা বিভিন্ন নাম আছে। তড়িৎ মধ্যমাঙ্ক, আপেক্ষিক ভেদনযোগ্যতা, পরবৈদ্যুতিক ধ্রুবক অথবা ডাইইলেকট্রিক ধ্রুবক। ঠিক আছে, এই যে কাকে বলতে কি বলছি দেখো, কোনো নির্দিষ্ট মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা এবং শূন্য মাধ্যমে তড়িৎ ভেদনযোগ্যতা অনুপাতকে আমরা কি বলতে পারি, তড়িৎ মধ্যমাঙ্ক বলতে পারি। এটাকে প্রকাশ করা হয় কে দ্বারা। তাহলে কে সমান লিখতে পারি কি, উপরে আমি কোনটাকে রাখছি, নির্দিষ্ট মাধ্যমে ভেদনযোগ্যতা, তাহলে উপরে আমরা এপসারা ডাব্লু রাখবো আর নিচে কি রাখবো, এপসারা নট রাখবো, যে বোধের ভেদনযোগ্যতা এবং শূন্য মাধ্যমে ভেদনযোগ্যতা অনুপাত। তার মানে এপসারা ডাব্লু ডিভাইড বাই এপসারা নট সমান কি হবে, কে হবে। আমি কিন্তু এখানে সূত্রটা যেটা লেখাইছি, এই সূত্রটা কিন্তু লেখাইছি এপসারা ডাব্লু এপসারা ডিভাইডেড বাই এপসারা নট। আসলে অরিজিনাল যে সূত্র কে এর সাপেক্ষে যে সূত্রটা লাগবে সেটা কিন্তু উপরেরটা দিয়ে লাগবো, ঠিক আছে কিনা। কিন্তু এইটা আমি লেখাইছি কিসের জন্য, কারণ এপসারা নটের সাপেক্ষে সূত্রটা মুখস্থ রাখার জন্য, আর কিছু না। তুমি চাইলে উপরেরটাও লিখতে পারো, উপরেরটাও মুখস্থ করতে পারো, নিচেরটাও মুখস্থ, এটা তোমার বিষয়। কিন্তু শুধুমাত্র এই যে কে এর ক্ষেত্রে, মানে তড়িৎ মধ্যমাঙ্কের ক্ষেত্রে সবসময় এপসারা ডাব্লু উপরে রাখতে হবে, এপসারা নট নিচে রাখতে হবে। যদি আমরা এপসারা ডাব্লু উপরে রাখি আর এপসারা নট নিচে রাখি, তাহলে এফ কোথায় রাখবো, এফ ডাব্লু আমরা রাখবো নিচে আর এফ নট আমরা রাখবো উপরে। কারণ এই যে দেখো, আমি একটু আগে যে লেখাই দিয়েছিলাম তোমাদের, উপরে কিন্তু আমরা এফ নট রাখছিলাম আর নিচে এফ ডাব্লু, সেই ক্ষেত্রে কিন্তু এপসারা ডাব্লু ডিভাইডেড বাই এপসারা নট হয়েছে। তাহলে কে এর কিন্তু আপাতত আমরা দুইটা সূত্র পাইছি, কি কি, এপসারা ডাব্লু ডিভাইড বাই এপসারা নট আর এপসারা ডাব্লু ডিভাইড বাই এপসারা নট সমান হচ্ছে এফ নট ডিভাইড বাই এফ ডাব্লু। এই কারণে কে এর কিন্তু এই দুইটা সূত্র। কে মানে কি, পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইইলেকট্রিক ধ্রুবক অথবা তড়িৎ মধ্যমাঙ্ক অথবা আপেক্ষিক ভেদনযোগ্যতা। এখন আমার প্রশ্ন হচ্ছে, তড়িৎ ভেদনযোগ্যতা, আপেক্ষিক তড়িৎ ভেদনযোগ্যতা অথবা তড়িৎ মধ্যমাঙ্কে কোনো একক আছে? কোনো একক কিন্তু নাই। এখন কথা হচ্ছে কেন নাই, কারণ এখানে দুটি একই রাশির অনুপাত আমরা নির্ণয় করতেছি, এই কারণে এর কিন্তু কোনো একক নেই, ঠিক আছে। এটা মাথায় রাখবা যে এর নির্দিষ্ট কোনো এককই নেই। কেন, কারণ এটা একটি নির্দিষ্ট রাশিরই কি অনুপাত আমরা নির্ণয় করছি, এই কারণে। আচ্ছা, এখন আমরা আসি তড়িৎ বলে ভেক্টর রূপ। আচ্ছা, ভেক্টর সমস্যা আমরা জানি কি, যার মান আছে ও দিক থাকবে, মান থাকবে এবং দিক থাকবে। আচ্ছা, এফ সমান সমান এফ নট, অর্থাৎ তড়িৎ শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা এটা এফ দ্বারাই প্রকাশ করলাম। সূত্র লেখা আছে সি Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। আচ্ছা, এইটা না তার মান, আমার লাগবে কি, মানও লাগবে দিকও লাগবে। কিন্তু আমরা বের করছি কি, শুধু সূত্র থেকে পাইছি কি, শুধু মান পাইছি, দিক কি পাইছি। এখন দিক যদি না থাকে, দিক আমরা আনতে পারি। সেই দিক আনলে সেটা আমরা কি আনবো, একটা একক ভেক্টর আনবো। এই কারণে যদি আমরা এফ এর উপর একটা ভেক্টর চিহ্ন দিই, তাহলে এখানে মান লেখা হয়েছে, মানের সাথে আমার দিতে হবে একটা একক ভেক্টর। সেই একক ভেক্টরটা হবে এ ভেক্টর। আমরা সাধারণত একক ভেক্টরকে এ ভেক্টর দ্বারাই প্রকাশ করি। আমরা ফার্স্ট পেপারে দ্বিতীয়তে পড়ে আসছিলাম এইটা। এখানে কিন্তু প্লাস আকারে লেখছি বলতে এইটা বুঝে না যে সবসময় প্লাস আকারই লেখো, এটা জাস্ট আমি প্রকাশ করার জন্য প্রকাশ করছি যে মান প্লাস দিক। কিন্তু তুমি যদি এখানে চাও যে গুণ আকারে লিখতে, তাহলে গুণ আকারে লিখে দিই, মান ইন্টু দিক থাকতে হবে। এই কারণে আমরা এখানেও মান লিখছি, দিকও লিখছি। এখন কথা হয়েছে,
আমরা একক ভেক্টর তো আনছি, এখন একক ভেক্টর এখানে কার একক ভেক্টর আনছে সেটা আমাদের জানতে হবে, ঠিক কিনা? একক ভেক্টর আনলেই তো হবে না, কার একক ভেক্টর সেটাও তো আমাদের জানতে হবে। সাধারণত আমরা একক ভেক্টর সম্পর্কে জানছি কি, একক ভেক্টর এ ভেক্টর সমান সমান আমরা পড়ছিলাম উপরে হবে যার একক ভেক্টর নির্ণয় করতে সেই ভেক্টরটা উপরে হবে আর নিচে ওই ভেক্টরের মানটা হবে, ঠিক কিনা? এখন এইটা যদি একক ভেক্টর কার একক ভেক্টর সেটা যদি আমাদের বের করতে হয় তাহলে আমার জানতে হবে যে এই যে এখানে যে কটা রাশি আছে তার ভিতরে ভেক্টর রাশি আছে কোনটা। তাছাড়া তো আমরা ভেক্টর রাশি একক ভেক্টরটা বের করতে পারবো না। এখন যদি আমরা একটু খেয়াল করি যে এখানে একক ভেক্টর রাশি আছে কোনটা, চার্জ সম্পর্কে আমরা পড়ি না কোনো ভেক্টর রাশি কি, তার কিউ 1/4 এপসিলন নট, এইটাও একটা মান, এটাও তো একটা ভেক্টর রাশি না। কিন্তু আর মানে কি, ব্যাসার্ধ মানে দূরত্ব মানে সময় মানে সরণ, ব্যাসার্ধ অথবা সরণ আমি ধরতে পারি এটা, ঠিক কিনা? আর কি আমরা সরণ ধরতে পারি, তাহলে সরণ তো একটা ভেক্টর রাশি। তাহলে এখানে একক ভেক্টর হিসেবে কার একক ভেক্টর হিসেবে আমরা আনছি, কার একক ভেক্টরটা আমরা আনছি, এই ব্যাসার্ধের একক ভেক্টরটা আনছি। তাহলে এখন আমরা এখানে এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান লিখছি, কিন্তু এখানে আমরা লিখবো কি, সি কিউ1 কিউ2 ডিভাইডেড বাই নিচে আর স্কোয়ার ইন্টু উপরে লিখবো আমরা আর ভেক্টর, নিচে লিখবো আর ভেক্টরের মান, আর ভেক্টরের মানকে আমরা আরই লিখলাম, আর ভেক্টরের মানকে আমরা আরই লিখছি। তাহলে এখান থেকে আমরা পাই কি, তাহলে এফ ভেক্টর সমান সমান আমরা তাহলে পাই কি, উপরে হবে সি কিউ1 কিউ2 ডিভাইড বাই নিচে আর কিউব ইন্টু এখানে কি হবে আর ভেক্টর। কথাটা বুঝাইতে পারছি কিনা? এই হচ্ছে কুলম্ব বলের ভেক্টর রূপ, ঠিক আছে? আচ্ছা, নেক্সট তোমাদের একটা অঙ্ক, এখন কিছু অঙ্ক করাবো আমরা, যা পড়াচ্ছি তার উপর বেস করে কিছু অঙ্ক। একটি ইলেকট্রন এবং একটি প্রোটনের মধ্যবর্তী তড়িৎ বল এবং মহাকর্ষ, এটা মহাকর্ষ হবে, মহাকর্ষ বলে তুলনা করতে বলছে। আচ্ছা, তড়িৎ বলের ক্ষেত্রে আমরা সূত্র জানি কি, এফ সমান সমান, আচ্ছা এফ সি দ্বারা প্রকাশ, কারণ এখানে আমাদের দুইটা বল নির্ণয় করতে হবে। এফ সি সমান সমান একটা মহাকর্ষ বল, একটা হচ্ছে কুলম্ব বল, তড়িৎ বল, এই কারণে এফ সি দ্বারা প্রকাশ করলাম। সূত্র কি পড়ছি আমরা, সি কিউ1 কিউ2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, আর এফ জি দ্বারা মহাকর্ষ বলকে বোঝানো হইতে আছে, এইটা বলছি জি m1 m2 ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে কিনা? এখন আমরা এখানে বস্তু দুইটা কি নেব, একটা ইলেকট্রন নেব আর একটা নেব কি, প্রোটন নেব। আচ্ছা আমরা একটু আঁকি, এই একটা হচ্ছে ইলেকট্রন আর আরেকটা হচ্ছে প্রোটন। প্রোটন ধরি মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর, ঠিক আছে? আচ্ছা এখন এই ক্ষেত্রে আমাকে বলো m1 এর মান কত, m1 কার ভর হবে, ইলেকট্রনের ভর, ধরলাম m1 হচ্ছে m1 সমান ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর কত, 9.11 ইন্টু 10⁻³ কেজি। m2 মানে হচ্ছে প্রোটন, প্রোটনের ভর কত, প্রোটনের ভর 1.67 ইন্টু 10⁻28 কেজি। Q1 হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর ইলেকট্রনের চার্জ এখানে কত, 1.6 ইন্টু 10⁻19 কুলম। আমরা এখানে মাইনাস সাইনটা আবারও বলতেছি, মাইনাস সাইনটা এখানে উজ্জ্বল রেখে তারপর আমরা ইউজ করতেছি। আচ্ছা আবার Q2 হচ্ছে প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ হচ্ছে আবার 1.6 ইন্টু 10⁻19 কুলম। এই মানগুলো তো আমরা পাই গেছি, ঠিক কিনা? এখন আমরা যদি মানগুলো বসাই, এফ সি সমান সমান, তাহলে আমরা কি লিখতে পারি, সি ইন্টু Q1 এর মান কত, 1. এই তো আমরা সূত্র তো লিখছি, জাস্ট মানগুলো বসাই দিলেই তো হয়। সি ইন্টু সি এর মানও তো আমরা জানি, সি এর মান জানি কত, সি এর মান হচ্ছে 9 ইন্টু 10⁹ ইন্টু 1.6 ইন্টু 10⁻19। আমরা কিন্তু Q1 এর মান বসাইছি, আর Q2 এর মান ওইটাই 1.6 ইন্টু 10⁻19 ডিভাইডেড বাই নিচে কি হবে, আর স্কোয়ার হবে। আর এর মান তো আমরা জানি না, আর এর মান আপাতত আর এর মানই রাখছি। তাহলে উপরে আমার কত বের হয় যদি আমরা একটু সেইটা বের করি, নিচে তো আর স্কোয়ার, আর উপরে কত বের হয়, উপরে কত বের হবে, 9 ইন্টু 10⁹ ইন্টু 1.6 ইন্টু 10⁻19। আমাদের মান বের হইবে 9 ইন্টু 10⁻
9 ইন্টু 10 টু দি পাওয়ার, একটু ভুল হয়েছে, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। আমাদের অ্যান্সার বেরোচ্ছে 2 পয়েন্ট, আমাদের অ্যান্সার বেরোচ্ছে 2.304 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 ডিভাইডেড বাই আর স্কোয়ার। ডিভাইডেড বাই আর স্কোয়ার, এই আমাদের এফ সি বের হয়েছে। এখন আমরা এফ জি বের করব। এফ জি সমান কি, জি এম ওয়ান এম টু ডিভাইড বাই আর স্কোয়ার। জি এর মান আমরা জানি 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 ইন্টু এম ওয়ানের মান কত, 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু প্রোটনের ভর কত, 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28। মাইনাস 28 নাকি মাইনাস 27 কোনটা, একজন একটু আমার বলো দেখি, দেখি যে তোমরা কেউ অ্যাক্টিভ আছো কিনা। কত বের হয়েছে, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 ধরলাম আমরা, ঠিক আছে। আর নিচে কত, আর স্কোয়ার, আর স্কোয়ারই আমরা লিখলাম। আচ্ছা, এখন মানগুলো যদি আমরা বসাই দিই, মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে কত হয়, 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 23 ইন্টু 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু 1.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27ই হবে, যতদূর আমার মনে পড়ে 27, 28 না। কেজি, এটা হবে মাইনাস 27 কেজি। আচ্ছা, তাহলে এখানে আমরা বসাবো কত, মাইনাস 27। 1.014 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 79 ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখন আমাদের নির্ণয় করতে হবে এফসি এবং এফজি এর অনুপাত। আচ্ছা, আমরা একটু নির্ণয় করি। এফসি ডিভাইডেড বাই এফজি সমান সমান আমরা কি লিখতে পারি, উপরে আমার হবে, নিচে আমার হবে কি, নিচে আমার হবে 1.014 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 79 আর ডিভাইডেড বাই আর স্কোয়ার। আর একটু আগে আমাদের বের হয়েছে, উপরেরটা আমাদের বের হয়েছে কত, উপরেরটা আমাদের বের হয়েছে 2.304 ইন্টু 10 টু দি পাওয়ার 28, 2.308 নিচে আর স্কোয়ার আর উপরে 2.308 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28। এখন উভয় পক্ষ থেকে আর স্কোয়ার কি হয়ে যাবে, বাদ। তাহলে নিচে 1.014 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 79 আর উপরে 2.308 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28। এখন যদি আমরা ক্যালকুলেশন করি যে 2.308 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 28 মাইনাস 28 2.308 into 10 to the power minus 28 আর নিচে 1.014 into 10 to the power
माइनस 79। आंसर नामबे 2.276 इंटू 10 टू दी पावर 51। এই আমাদের অনুপাত এফসি এবং এফজি এর অনুপাত কত 2.276 ইনটু 10 টু দি পাওয়ার 51। ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে যে 1 মোল পানিতে কি পরিমাণ চার্জ আছে, 1 মোল পানিতে কি পরিমাণ চার্জ আছে নির্ণয় করতে বলছে চার্জের মান, অর্থাৎ কিউ ইজ ইকুয়াল টু ওয়াট। আচ্ছা এন এর মান কত 1 মোল। আচ্ছা 1 মোল সমান কতটি পরমাণু 6.023 into 10 to the power দুঃখিত এই জায়গায় একটু ভুল হয়েছে, এটা -11 হবে। -11 হবে। 6.67 into 10 to the power -11 into 9.11 into 10 to the power -31 into 1.67 into 10 to the power -27 भाग তাতে আমার নামে 1.014 into 10 to the power 79 69 67 সবই ঠিক ছিল, এখানে মানটা একটু ভুল হয়েছে, এখানে হবে -67। ওকে তাহলে এখানে আমরা যে মানটা বসাবো এখানেও হবে তাহলে -67। আচ্ছা তাহলে উপরে আমার হবে 2.308 into 10 to the power -28 আর নিচে হবে 1.014 into 10 to the power -67। আচ্ছা আমাদের নামবে 2.276 into 10 to the power 39। এই আমাদের অ্যান্সার। একটু ভুল হয়েছে, ওইটা আমার মিলেই ফেলাইছিলাম, মহাকর্ষ দুর্ভোগের সাথে ওইটা মিলেই ফেলছি, দুঃখিত, মোল সংখ্যার সাথে মিলেই ফেলছি। এখানে হবে 1 মোল সমান আমরা জানি 0.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এন এর মান আমরা জানি, কিউর মান জানি, ই এর মান আমরা জানি 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। এখন আমরা সূত্র জানি, কিউ সমান সূত্র হচ্ছে এন ইন্টু ই। এন এর মান কত 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু ই এর মান কত 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। ক্যালকুলেট করলেই হবে, আমরা একটু ক্যালকুলেট করি। 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার -19। অ্যান্সার বের হইবে 96368 কুলম। এই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কয়েক সময় এটা আসে। যদি তোমার এখানে 1 মোলের জায়গায় 2 মোল বলে তাহলে কিন্তু এখানে এইটার সাথে 2 গুণ করে তারপর ক্যালকুলেশন করতে হবে। আচ্ছা নেক্সট অঙ্ক বলছি কি কিউ মানে চার্জ দুটি ভাগে ভাগ হয়ে গেল এবং একটি নির্দিষ্ট দূরত্বে তাদের মধ্যবর্তী তড়িৎ বল সর্বোচ্চ হলে চার্জের মান নির্ণয় করতে বলছে। আচ্ছা ধরি আমার এখানে বলছে কিউ মানে চার্জ দুটি চার্জে ভাগ হয়ে গেছে, ধরি একটি চার্জ কত ছোট হাতের কিউ, তাহলে অপরটি কত হবে, অপরটি দুটি ভাগে ভাগ হয়ে গেছে, একটা যদি কিউ হয় তাহলে আর একটা কি হবে বড় হাতের কিউ থেকে ছোট হাতের কিউটা বিয়োগ, কারণ দুটি চার্জের মোট যোগফল হচ্ছে কিউ, যেখান থেকে একটা চার্জ দুইটা চার্জ মানে একটা বড় চার্জ ভাঙিয়ে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা ভাগ ধরছি আমরা কিউ, তাহলে আরেকটা ভাগ কি হবে মোট চার্জ থেকে এই চার্জটা বিয়োগ কিউ মাইনাস ছোট হাতের কিউ। ধরো এই চার্জটা মানে হচ্ছে 10, এখন আমি একটা ছোট চার্জ ধরছি 3 কুলম,
ঠিক আছে, তাহলে অপর চার্জটা কত হবে? 10 - 3 = 7 কুলম্ব। তাহলে সেইটাই আমি দিচ্ছি, কিউ মানে চার্জটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, একটা চার্জ হচ্ছে ছোট হাতের কিউ, তাহলে অপর চার্জটা হবে কি? কিউ মাইনাস কিউ। আচ্ছা, এই ক্ষেত্রে এফ সমান সূত্রটা হবে কি? এফ সমান সূত্র হবে সি ইন্টু কিউ ইন্টু কিউ মাইনাস কিউ ডিভাইডেড বাই নিচে হবে কি? আর স্কোয়ার। ঠিক আছে না? এই সূত্রটাই হবে না? আচ্ছা, এখন আমাদের এখানে বলছে কি? তড়িৎ বল সর্বোচ্চ হলে, মনে রাখতে হবে যখন তড়িৎ বল সর্বোচ্চ, কোনো কিছুর মান যদি সর্বোচ্চ হয় তাহলে তার ডিফারেন্সিয়েশনের মান সবসময় শূন্য হবে। কি বলছি? কোনো কিছুর মান যদি সর্বোচ্চ হয় তবে তার ডিফারেন্সিয়েশনের মান সবসময় কত হবে? শূন্য হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? বল সর্বোচ্চ হলে, সর্বোচ্চ বলে বি ডি কিউ এফ ইজুয়াল টু কত হবে? 0। এখন কথা হচ্ছে আমি কেন কিউ সাপেক্ষে লিখছি? অন্য কিছু সাপেক্ষেও তো লিখতে পারতাম, কিন্তু উদ্দীপকে যদি তুমি দেখো তোমার চার্জের মান যেহেতু বের করতে বলছে, তার মানে এখানে আমরা ডিফারেন্সিয়েট করবো কার সাপেক্ষে? চার্জের সাপেক্ষে। এখন পরের লাইনে যদি আমরা মানগুলো বসাই দিই, বি ডি কিউ, এখানে কি আছে? সি ইন্টু যদি আমরা গুণ করি তাহলে কিউ কিউ মাইনাস কিউ স্কোয়ার দ্বারা ডিভাইড বাই নিচে কি হবে? আর স্কোয়ার ইজুয়াল টু 0। আচ্ছা, বা এখানে দুর্বক সংখ্যা কি কি? সি এবং আর, তাহলে সি ডিভাইড বাই আর স্কোয়ার আমরা এক পাশে নিলাম, ইন্টু ডি ডি কিউ ইন্টু আমরা কি লিখতে পারি? কিউ কিউ মাইনাস কিউ স্কোয়ার ইজুয়াল টু 0। এই দুর্বক সংখ্যাটা যদি ওই পাশে চলে যায়, শূন্যের সাথে যে কোনো কিছু গুণ আকারে হোক ভাগাকার হোক, অ্যান্সার কত নামে? শূন্য নামে। তার মানে এখানে আমরা বলতে পারি ডি ডি কিউ ইন্টু কিউ 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 মাইনাস কিউ স্কোয়ার ইজুয়াল টু 0। আচ্ছা, এখন আমাদের এইটা ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েট আমরা কয়বার করব? দুইবার ডিফারেন্সিয়েট করব। একবার কিউ কিউ কে করব আর একবার কিউ স্কোয়ার কে করব। যদি আমরা এখানে লিখি যে ডি ডি কিউ 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 মাইনাস ডি ডি কিউ কিউ স্কোয়ার ইজুয়াল টু 0, জাস্ট কি করছি? আমরা ডিফারেন্সিয়েট দুইবার আইনে নিছি, আর কিছু না। আচ্ছা, তাহলে এইটাকে করলে অ্যান্সার নামবে কিউ, আর এখানে কিউ স্কোয়ারকে করলে 2q নামবে ইজুয়াল টু 0, বা কিউ ইজুয়াল টু 2q, বা কিউ ইজুয়াল টু কি নামবে আমাদের? কিউ ডিভাইডেড বাই 2। তার মানে একটা চার্জের মান, কিউর মান কত? কিউ ডিভাইড বাই কিউ। অতএব অপর চার্জটা কত হবে? অপর চার্জ কিউ মাইনাস কিউ সমান কি লিখবো? কিউ মাইনাস কিউ ডিভাইডেড বাই 2, তাতেও আমাদের নামবে কিউ ডিভাইডেড বাই 2। অতএব চার্জ যদি তোমার কি হবে? তাহলে একটা কিউ বাই 2 আর একটাও কি হবে? কিউ বাই 2 হবে। তার মানে এইটা মাথায় রাখতে হবে, যদি বল সর্বোচ্চ হয় তাহলে যে দুইটা চার্জে ভাঙ্গে রূপান্তরিত হয়েছে, মানে যে চার্জটা ভাঙ্গে দুইটা চার্জে রূপান্তরিত হয়েছে, সেই মান দুইটা সবসময় কি হবে? সমান হবে। আর তা কত হবে? আর তা অবশ্যই আগের চার্জের কি হবে? অর্ধেক হবে। কারণ এখানে আমাদের সেইটাই বেশি, কিউ বাই 2 আকারে, কিউ বাই 2 আকারে বের হয়েছে। তাহলে যদি এখানে এই চার্জের মানটা 10 কুলম্ব যদি থাকতো, তাহলে সর্বোচ্চ বল যে বিন্দুতে তুমি পাবা, সেই বিন্দুতে যে দুইটা চার্জে রূপান্তরিত হয়েছে, ওই দুইটা চার্জের মান সবসময় কত হবে? 5 হবে। কেন? কারণ কিউ বাই 2 কিউ বাই 2 দুইটি চার্জের মান। এই কারণে আমরা বলতে পারি 10 ডিভাইড বাই 2 মানে হচ্ছে যেহেতু 5, এই কারণে 5 এবং 5 হবে অপর চার্জ দুটি। ওকে, তারপর আমার বলা আছে কি যে এত মিটার ব্যবধানে দুটি আলফা কণার মধ্যবর্তী তড়িৎ বলের মান কত? আচ্ছা, এত মিটার ব্যবধানে দুটি আলফা কণার মধ্যবর্তী তড়িৎ বলের ব্যবধান কত? আচ্ছা, আর এর মান আমার দিয়ে দেওয়া আছে, আর সমান কত? 0.000005 মিটার। আচ্ছা, গেল। আর কিউ1 এর মান কত বলো তো? আলফা কণার চার্জ কত? আলফা মানে কি? দ্বি ধনাত্মক হিলিয়াম আয়ন। হিলিয়ামের চার্জ কত? 2 দ্বি ধনাত্মক হিলিয়াম আয়ন, এই কারণে এর চার্জ হবে 2e। তার মানে 2 ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। আমরা এটা লিখতে পারি। তাতে আমার নামবে কত? 3.6 ইন্টু 3.2 সম্ভবত, করে দেখি। 1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু 2, তাতে আমার নামবে 3.2। 3.2 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। তার মানে কিউ1 এর মানও হবে
3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম, আর কিউ টুর মান হবে 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 কুলম। আমাদের নির্ণয় করতে বলছে বলের মান, তাহলে এফ সমান সমান সূত্র হবে কি, সি কিউ ওয়ান কিউ টু সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। মানগুলো যদি আমরা বসাই দিই, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু, যেহেতু দুইটার মানই 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, এই কারণে আমরা হোল স্কোয়ার লাগবে, 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 তার উপর হোল স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। আর এর মান কত, 0.000005 তার উপর হোল স্কোয়ার। ক্যালকুলেট করলেই অ্যান্সারটা বের হয়ে যাবে। তোমরা ক্যালকুলেট করে মানটা বের করে নিও, পারবা তো অবশ্যই। আচ্ছা, এখন আমরা পরের অঙ্কটা করি। পরের অঙ্কটা বলছে কি, দুটি চার্জ একটি অপরটি 10 গুণ এবং এরা 10 মিটার ব্যবধানে আছে, তাদের মধ্যবর্তী বলের মান 250 মিলিগ্রাম ওয়েট হলে চার্জ দ্বয়ের মান কত সেটা নির্ণয় করতে বলছে। আচ্ছা, ধরি একটা চার্জ কিউ, ধরি একটি চার্জ কিউ, Q1 সমান সমান হচ্ছে কিউ, তাহলে Q2 সমান সমান কি হবে, আমাদের বললে দেশে একটা চার্জ অপরটা 10 গুণ, তার মানে Q2 হবে 10Q। আচ্ছা, তাহলে আমার দুইটা আমার কাছে এসে গেছে। আর এর মান কত বলছে, 10 মিটার, তাহলে আর সমান সমান 10। এফ এর মান উদ্দীপকে আমাদের বললে দেশে 250 মিলিগ্রাম ওয়েট, 250 মিলিগ্রাম ওয়েট। এখন আমাদের 250 মিলিগ্রাম ওয়েট থেকে এটা কনভার্ট করতে হবে নিউটনে, কারণ আমরা এফ এর একক জানি কি, নিউটন। মাথায় রাখবো অলওয়েজ যে 1 মিলিগ্রাম ওয়েট সমান সমান 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 নিউটন। ঠিক আছে, 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 নিউটন, এইটা একটা সূত্র। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 250 ইন্টু 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 নিউটন। তাহলে এফ এর মান আমরা বের করে ফেলছি। আমাদের নির্ণয় করতে বলছে কিসের মান, চার্জ দ্বয়ের মান নির্ণয় করতে বলছে। অতএব এফ সমান সমান আমরা সূত্র লিখতে পারি কি, সি কিউ ওয়ান কিউ টু ডিভাইডেড বাই আর স্কোয়ার। এফ এর পরিবর্তে আমরা এই মানটা লিখবো। এই মানটা কত বের হয়, 250 ইন্টু 9.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। অ্যান্সার বের হয় 2.45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এখানে লাগবো 2.45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 কিউ ইন্টু কিউ ডিভাইডেড বাই আর এর মান কত, 10, তাহলে 10 এর উপর কি হবে, স্কোয়ার হবে। আচ্ছা, এর সাথে তাহলে এই 10 স্কোয়ার কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আমি ডাইরেক্ট একটু গুণ করে লিখি, গুণ 10 এর উপর স্কোয়ার, তাতে আমার নামবে 2.45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু হবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10 ইন্টু কিউ স্কোয়ার, বা কিউ স্কোয়ার সমান সমান তাহলে হবে কি, কিউ স্কোয়ার সমান সমান হবে 2.45 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 1, আর নিচে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু 10। আচ্ছা, এখন যদি আমরা ক্যালকুলেট করি, ভাগ 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ভাগ 10, হ্যাঁ, অ্যান্সার নামবে 2.72 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। তাহলে কিউ স্কোয়ারের মান আমরা পাইছি, বা কিউ সমান সমান কি হবে, তাহলে কিউ সমান সমান হবে 2.72 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12। কিউ সমান সমান, বা কিউ সমান সমান 1.64 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 কুলম। অতএব কিউ টু সমান সমান কি হবে, অতএব কিউ টু সমান সমান 10 কিউ সমান সমান কত হবে, 10 ইন্টু 1.64 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6,
তাতে আমার নামবে কি 1.64 ইন্টু 10⁻⁻5 কুলম। এই আমার Q1 এর মান এবং Q2 এর মান নির্ণয় করা হয়ে গেছে। ঠিক আছে, এখানে আমি তো আগে লিখে দিই যে Q1 সমান সমান, এখানে Q1 সমান সমান কত 1.64 ইন্টু 10⁻⁻6 কুলম। আর এই Q2 এর মান আমরা নির্ণয় করছি, দুইটা মানে আমাদের নির্ণয় করা হয়ে গেছে। ষষ্ঠে 12-13 আছে, ইম্পর্টেন্ট কিন্তু অঙ্ক। তারপর হচ্ছে বায়ু মাধ্যমে দুটি চার্জের মধ্যবর্তী বল F, এদেরকে চার পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে স্থাপন করা হলে নতুন বল কত হবে। আমরা একটু আগে সূত্র জানছি K সমান সমান F0 ডিভাইডেড বাই FW লিখছিলাম। যদি FW এর জায়গায় অন্য কোনো মাধ্যম ধরি তাহলে এখানে FW না লেখা আমরা এখানে FA লিখতে পারি, অন্য কোনো একটা মাধ্যম। তাহলে আমার উদ্দীপকে K এর মান দিয়ে দেওয়া আছে কত 4 ইকুয়াল টু F0 এর মানও দিয়ে দেওয়া আছে। বায়ু মাধ্যমের মধ্যবর্তী বলের মান কত বলছে FE লিখলাম আমরা, আর নিচে FA। তাহলে এখান থেকে FA সমান সমান আমরা কি পাই তাহলে F ডিভাইডেড বাই 4, তার মানে তোমার স্থাপন করা নতুন বল কত হবে বায়ু মাধ্যমে বলের কত গুণ 1/4 গুণ। এটাকে আমরা লিখতে পারি 1/4 ইন্টু F। তার মানে শূন্য অন্য যে নির্দিষ্ট কি বলছে পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট মাধ্যমে একটা নির্দিষ্ট পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়েছে, ওই মাধ্যমের বলের মানটা হবে শূন্য মাধ্যমে বলের কত গুণ 1/4 গুণ। এটা কিন্তু অ্যান্সার, ঠিক কিনা? ঠিক আছে, আচ্ছা পরের অঙ্কটা, লাস্ট অঙ্ক কি বলছে আমাদের, একটি সোলার বলের প্রত্যেকটি জন্য 10⁻³ কেজি এবং 0.8 মিটার দৈর্ঘ্যের সিল্কের সুতার মাধ্যমে একই বিন্দু থেকে ঝুলানো হয়েছে। এরা সমভাবে চার্জিত এবং এটা চার্জিত এবং একে অন্যকে 0.04 মিটার দূরে থেকে বিকর্ষণ করে। প্রতি বলে চার্জের পরিমাণ নির্ণয় করতে বলছে। আগে আমরা চিত্রটা একটু আঁকি। দুটি বল একটি সুতার মাধ্যমে, কিসের সুতা বলছে সিল্কের সুতা, তার মানে এই একটা সিল্কের সুতা আমি ধরলাম, এইটা হচ্ছে তার A প্রান্ত, এইটা হচ্ছে তার B প্রান্ত। এই A প্রান্তে একটি চার্জ আছে, B প্রান্তে আরেকটা চার্জ আছে। প্রত্যেকটির জন্য এত মিটার এবং এত মিটার দৈর্ঘ্যের সিল্কের সুতার মাধ্যমে একই বিন্দু থেকে ঝুলানো হয়েছে। এই বিন্দু থেকে ঝুলানো হয়েছে, আর এই ক্ষেত্রে বলের মান কত 10⁻³ এই ক্ষেত্রে বলের মান 10⁻³ আর সুতার দৈর্ঘ্য, উভয় ক্ষেত্রে সুতার দৈর্ঘ্য কত বলছে 0.8 মিটার। আচ্ছা, আর আমার বলে দেওয়া আছে কি সমভাবে চার্জিত, তার মানে এইটার চার্জ ধরলাম আমরা Q প্লাস Q, এইটার চার্জও আমরা ধরলাম প্লাস Q। তাহলে তারা পরস্পরকে কি করবে বিকর্ষণ করবে। এই বিকর্ষণ করার কারণে মধ্যবর্তী যে দূরত্বটা, সেই দূরত্বের মান কত বলে দিয়েছে 0.4, তার মানে 0.04। তাহলে এই দূরত্বটা বলে দিয়েছে 0.04 মিটার। এখন আমার বলছে এই Q এর মান কত সেইটা নির্ণয় করতে। তাহলে কি কি দিয়ে দেওয়া আছে, এইটা যদি আমরা C বিন্দু ধরি তাহলে AC সমান সমান BC সমান সমান আমার কত বলে দিয়েছে 0.8 মিটার। আচ্ছা, আর AB এর মান দিয়ে দিয়েছে, AB এর মান কত বলছে 0.04 মিটার। আচ্ছা, এখন যদি আমরা একটু খেয়াল করি অঙ্কটা কিভাবে করো, চিত্রটা একটু আমি আর একবার আঁকলাম। ধরো এটা সমান দুই ভাগে ভাগ করছে D বিন্দুতে, আর এটা A বিন্দু, এটা B বিন্দু। যদি সমান দুইটা ভাগে ভাগ করে তাহলে এইটা যদি 0.04 মিটার হয় তাহলে এইটুকু হবে 0.02, এইটুকু হবে 0.02, ঠিক কিনা বলতে পারি। আর এই মানটা আমার উদ্দীপকে বলে দিয়েছে 0.08। এটা যেহেতু একটা সুতা, এই জায়গায় যেহেতু একটা বস্তু আছে যার ভর দিয়ে দেওয়া আছে, তাহলে এটা ভর কত বললে দিয়েছে, এটার ভর বললে দিয়েছে 10⁻³ তার মানে এইটার ওজন নিচের দিকে ক্রিয়া করবে mg নিচের দিকে ক্রিয়া করবে, ঠিক আছে কিনা। এখানে একটা টান বল ক্রিয়া করবে সুতার কারণে, যেহেতু এখানে স্থির অবস্থা আছে তার মানে টান বল ক্রিয়া করবে। টান বলে দুইটা উপাংশ থাকবে, একটা একটা উপাংশ হবে t cos θ আর একটা হবে t sin θ। কথা হচ্ছে কোনটা t cos θ এবং কোনটা t sin θ। যদি একটু খেয়াল করো, এইটা যদি আমি থিটা ধরি তাহলে এইটাও হবে থিটা। থিটা তো আমার কাছে নাই, এই কারণে আমি ধরছি এইটা থিটা, তাহলে এইটাও কি হবে থিটা। এইটা থিটা ধরলাম, তাহলে এইটা হবে কি থিটা। থিটার সাথে
যুক্ত উপাংশটা কি উপাংশ হয়? আনুভূমিক উপাংশ হয়। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? টি কস থিটা লিখতে পারি। আর এইটাকে আমরা লিখতে পারি কি তাহলে? টি সাইন থিটা। এটাকে আমরা লিখতে পারি টি সাইন থিটা। আচ্ছা, এখন খেয়াল করো, এই জায়গায় একটা চার্জিত বস্তু আছে কিউ পরিমাণ, এখানেও একটা বস্তু আছে চার্জিত বস্তু আছে কিউ পরিমাণ। তারা পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। যদি বিকর্ষণ করে তাহলে বলটা কি যে করবে? ওদিকে। এই বস্তুর ক্ষেত্রে, এইটার ক্ষেত্রে বল কি করবে? এদিকে। তার মানে এফসি বলটা কি করবে সবসময়? এদিকে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে এমজি সমান আমরা তাহলে বলতে পারি কি? অতএব এমজি সমান বলতে পারি টি কস থিটা, আর এফসি সমান আমরা বলতে পারি টি সাইন থিটা। ঠিক আছে কিনা? এইটাকে 1 নং দিলাম, এইটাকে আমরা 2 নং দিলাম। এখন 1 2 নিয়ে আমরা কি করব? কাজ করব। করি 1/2, 1/2। তাহলে উপরে কি হবে? টি কস থিটা সমান সমান কি হবে? এমজি ডিভাইডেড বাই নিচে কি হবে? টি সাইন থিটা। এখানে কি লাগবো আমরা? টি সাইন থিটা ডিভাইডেড বাই টি কস থিটা ইজ ইকুয়াল টু, এখানে কি হবে? সাইন থিটার ক্ষেত্রে উপরে ছিল এফসি আর নিচে হবে এমজি। এটাই তো মনে হয় টি সাইন থিটা সমান আমরা এফসি ধরছিলাম না? টি সাইন থিটা সমান কি আমরা এফসি ধরছি? টি সাইন থিটা সমান এফসি ধরছি। হ্যাঁ, তাহলে ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা লিখছি সেটা ঠিক আছে উভয় পক্ষ থেকে। তাহলে 2 নং ভাগ 1 নং, এই 1 নং ভাগ 2 নং দিলাম আমরা। 1 নং ভাগ 2 নং নাকি 2 নং ভাগ 1 নং হবে? 2 নং ভাগ 1 নং হবে। আচ্ছা, তাহলে এখানে 2 হবে আর এখানে 1 হবে। আচ্ছা, 2 নং ভাগ 1 নং। তাহলে এখান থেকে আমরা কি পাই তাহলে? tan থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? এফসি ডিভাইডেড বাই এমজি, বা tan থিটা। tan থিটা মানে কি? tan থিটা মানে হচ্ছে লম্ব ডিভাইডেড বাই ভূমি। এখন আমাদের জানতে হবে লম্ব কোনটা আর ভূমি কোনটা। থিটা যদি এইটা হয়ে থাকে, থিটার সাথে সংযুক্ত দুইটা উপাংশ সবসময় কি হয়? অতিভুজ এবং ভূমি। যেহেতু বড় এই বাহুটা, তাহলে এইটা হবে অতিভুজ। অতিভুজের মান তুমি জানো। আর আর এইটা কি বাহু? 0.02। এইটা কি হবে তাহলে? লম্ব হবে, কারণ এইটা অতিভুজ, এইটা ভূমি, এইটা লম্ব। তাহলে আমার লাগবে তো লম্ব ডিভাইড বাই ভূমি, ঠিক কিনা? এখান থেকে আমি বলতে পারি কি? এখান থেকে বলতে পারি যে এটা যদি আমি সি বিন্দু ধরি, তাহলে সিডি সমান সমান আমরা জানি না, কিন্তু বিসি সমান সমান আমরা জানি কত? 0.08। আর বিডি আমরা জানি, বিডি সমান সমান হচ্ছে 0.02। এই তিনটা মান আমরা জানি। আমাদের লাগবে কি? সিডি ডিভাইডেড বাই বিডি, কারণ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ লাগবে। লম্ব কি হবে? বিডি, আর ভূমি কোনটা হবে? সিডি, কারণ থিটার সাথে সংযুক্ত দুইটা উপাংশ হয় অতিভুজ এবং ভূমি। যেহেতু বড় উপাংশ, বড় বাহুটা যেহেতু হচ্ছে আমার বিসি, তার মানে ওইটা হবে অতিভুজ, আর ভূমি হবে কোনটা? সিডি। এখন আমাদের সিডির মানটা কি করতে হবে? বের করতে হবে। আচ্ছা, যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তার মানে পিথাগোরাসের সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো। আমরা একটু এটা আবার এখানে লিখি যে বিসি সমান সমান হচ্ছে 0.02, বি 0.08, বিডি সমান সমান হচ্ছে 0.02। এই বি এইটা হচ্ছে অতিভুজ আর এইটা হচ্ছে লম্ব। এখন লাগবে আমাদের ভূমি। ভূমি কি? ভূমি হচ্ছে আমাদের সিডি। তা সিডি সমান হবে কি? √, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, অর্থাৎ লম্ব স্কয়ার, অর্থাৎ বিসি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার। তাহলে আমরা যদি মানগুলো বসাই দিই, বিসির মান কত? 0.08, তার উপর হোল স্কয়ার, মাইনাস 0.02 তার উপর হোল স্কয়ার। ক্যালকুলেট যদি করি আমরা, √, 0.08 স্কয়ার মাইনাস 0.02 স্কয়ার। √, 0.08
মাইনাস 0 মাইনাস 0.02 স্কোয়ার। আমাদের মান নামবে 0.077। তাহলে আমরা এখন এখানে বসাই দিতে পারি tan থিটা পরিবর্তে লিখতে হবে ভূমি লম্ব ডিভাইড বাই ভূমি, তার মানে বিডি ডিভাইডেড বাই সিডি ইজ ইকুয়াল টু হচ্ছে এফসির পরিবর্তে লিখতে পারি 9 × 10⁹। আচ্ছা এফসির মানটা আলাদাভাবে বাই করে নিলে মনে হয় ভালো হয়। আচ্ছা এই জায়গায় লিখে দিই, সমস্যা নেই। Q1 QQ, কারণ দুইটা চার্জের মানই কিন্তু কিউ। উদ্দীপকে কিন্তু আমার বলে দিয়েছে যে দুটি চার্জ সমান চার্জ, এই কারণে কিউ কিউ ধরবো। তাহলে এখানে আমরা কিউ কিউ ধরছি ডিভাইডেড বাই আর স্কোয়ার। যদি আমরা একটু খেয়াল করি এই যে চার্জ, এখানে যদি আমরা একটু খেয়াল করি এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এই দুইটা চার্জ পরস্পরকে 0.04 মিটার দূরত্বে রাখছে। তার মানে কিউ পরিমাণ চার্জ দুটো পরিবর্তে আমি তাহলে লিখবো কি, এই আর এর মান কত লাগবে 0.04, আর দুইটা চার্জের মানে কি লিখবো কিউ লিখবো। তাহলে এখানে আমরা লিখতে পারি কি নিচে উপরে 9 × 10⁹ Q1 QQ ডিভাইডেড বাই 0.04, তার উপর কি হবে হোল স্কোয়ার ডিভাইড বাই নিচে কি হবে ভরের মান বসলে 10⁻³ ইন্টু 9.8। ঠিক আছে, এখন যদি আমরা একটু মানগুলো বসাই দিই, বিডির মান কত, বিডির মান হচ্ছে 0.02 আর সিডির মান কত 0.077 ইজ ইকুয়াল টু উপরে আমার হবে 9 × 10⁹ ইন্টু কিউ স্কোয়ার আর নিচে 10⁻³ ইন্টু 9.8 ইন্টু 0.04 তার উপর হোল স্কোয়ার। কেন, কারণ এইটা ভাগ আকারে আছে, এইটা নিচে নামে যাবে। আচ্ছা এখন যদি আমরা ক্যালকুলেট করি এখান থেকে, তাহলে আমরা লিখতে পারি কি, এখান থেকে আমরা লিখতে পারি, আচ্ছা আগে একটু মানটা বাই করে নিই, 0.02 ভাগ 0.077 বা 0.2567 ইজ ইকুয়াল টু, এখানে আমাদের কি বের হবে উপরে 9 × 10⁹ ইন্টু কিউ স্কোয়ার, এইটাই হবে। আর নিচে কি হবে 0.04 স্কোয়ার ইন্টু 9.8 ইন্টু 10⁻³ 1.56 ইন্টু 10⁻⁵। আচ্ছা তাহলে এইটার সাথে গুণ আকারে যাবে, তাহলে গুণ হবে কত 0.2597। হ্যাঁ তাতে আমার নামবে কত, তাতে আমাদের নামবে বা 4.072 ইন্টু 10⁻⁻6 ইজ ইকুয়াল টু 9 × 10⁹ ইন্টু কিউ স্কোয়ার, বা কিউ স্কোয়ার সমান সমান আমাদের কি হবে উপরে 4.072 ইন্টু 10⁻⁻6 ডিভাইড বাই 9 × 10⁻⁹। তাহলে আমরা ভাগ দিই 9 × 10⁻⁹, ভাগ দিলে আমাদের নামে 452.45 বা কিউ স্কোয়ারের মান আমাদের এটা নামে, বা কিউ সমান সমান √452.45 21.27 কুলম, অর্থাৎ চার্জ দুটির মান হচ্ছে 21.27 কুলম। আমাদের আজকে দিনের পড়াটা অনেক লং হয়ে গেছে বুঝছি, কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন ছিল যেগুলো করানো দরকার ছিল, এই কারণে করানো হয়েছে। এগুলো খুবই ইম্পর্টেন্ট, বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবা, সবগুলো ভালোভাবে করবা। কোনো রকমের সমস্যা থাকলে তাহলে সেগুলো বলার চেষ্টা করো, ভাইয়া চেষ্টা করবে তোমার সমস্যাগুলো সমাধান করে দেওয়ার। আশা করি ভালো লাগছে ভিডিওটা। আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।